ছিলাম, ঠিক আছে? তো একদম পড়ালেখার প্রতি পুরোপুরি ডেডিকেটেড হয়ে পড়েছিলাম, আর কোনো কিছু করতেছিলাম না, জাস্ট খালি পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া বাদে। কিন্তু মিড টার্ম হচ্ছে আপনার ক্লিনিক্যাল কোর্সের 2 বছরের মাথায় আপনি দেন। এটার জন্য আমাদের কোনো ছুটিও দেওয়া হয় না, কোনো রকম প্রিপারেশনের জন্য কোনো প্রিপারেটরি লিভও দেওয়া হচ্ছে না, ঠিক আছে? সো আপনি আপনি অ্যাডমিশনও করতেছেন, কোর্সের মধ্যেই আছেন, প্রতিদিন ডিউটি করতেছেন, তাদের ফ্যামিলি আছে, ফ্যামিলি সামলাইতেছেন, যারা বাইরে কাজ করতেছেন বাইরে কাজ করতেছেন, এটার মাঝখানে আপনাকে মিড টার্মটা প্রস্তুতি নিতে হচ্ছে। এত কিছু মিশে আসলে একটা পরীক্ষার প্রস্তুতি নেওয়াটা অনেক বেশি টাফ। 1 নাম্বার প্রবলেম হচ্ছে এটা। 2 নাম্বার প্রবলেম হচ্ছে আমাদের মিড টার্মের জন্য সুনির্দিষ্ট কোনো গাইডলাইন নাই। আমি যদি জেনেসিস এর কথাই বলি, জেনেসিস এর পার্ট 1 পরীক্ষা আমরা যখন দিয়েছি তখন আমরা দেখেছি যে অনেকগুলা স্পেসিফিক ভাবে অনেকগুলা শীট আছে, তাই না? কিন্তু পার্ট 2 এর জন্য আমি যদি বইয়ের কথা আলাদা বলি, বইয়ের কথা তো অবশ্যই আলাদা নাই, আমাদের মেইন দত্ত বুকটাই আমাদের সবকিছুর জন্য পড়তে হয়, কিন্তু আলাদা কোনো গাইড বইও নাই। আমরা যদি অপটিমামি বলেন বা অবস্কেয়ার গাইনিক বলেন, এগুলো হচ্ছে পার্ট 2 এর বুক, ঠিক আছে? তো পার্ট 2 এর বুক, এটা থেকে আমাদের মিড টার্মে কতখানি পড়তে হবে এটা আসলে আমরা বুঝতে পারি না। সো এটার জন্য দেখা যায় যে যেটা আসলে আমাদের ইম্পর্টেন্স দেওয়া দরকার আমরা সেই ব্যাপারগুলোতে ইম্পর্টেন্স দিতে পারি না। দেখা যায় বরং যে ব্যাপারগুলোতে আমাদের ইম্পর্টেন্স দেওয়া দরকার নাই, যেটা হয়তো মিড টার্মের জন্য এত বেশি ইম্পর্টেন্টই না, আমরা সেই ব্যাপারগুলোতে গুরুত্ব দিয়ে ফেলি। এখন আপু কিভাবে করে বুঝবো কোন ব্যাপারগুলা, কোন কোশ্চেন গুলা বা কোন টপিকস গুলা আমাদের জন্য ইম্পর্টেন্ট? এটার জন্য আপনার করতে হবে প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন গুলা আপনার দেখতে হবে। আপনি যদি প্রিভিয়াস ইয়ার এর কোশ্চেন গুলা দেখেন তাহলেই হচ্ছে আপনি একটা মোটামুটি ধারণা পেয়ে যাবেন যে আচ্ছা এইরকম কোশ্চেন আসে। এন্ড সবচেয়ে বড় কথা, কোশ্চেনের অ্যান্সার। আরেকটা আমি 2টা পয়েন্ট বললাম পরীক্ষায় খারাপ করা। থার্ড প্রবলেম হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, ঠিক আছে? এখানে প্রায় 4টা গ্রুপে কোশ্চেন আসে। প্রথম 2টা গ্রুপ অবস, সেকেন্ড 2টা গ্রুপ গাইনি। ওখান থেকে প্রত্যেকটার মধ্যে 5টা করে স্টেম দিয়ে 2টা বা 3টা করে কোশ্চেন আসে। তার মানে আপনার 20টা কোশ্চেন অ্যান্সার করা লাগতেছে, ঠিক আছে? তো এত কম সময়ের মধ্যে 20টা কোশ্চেন অ্যান্সার করা, আপনাকে কোশ্চেনের অ্যান্সারটা দিতে হবে টু দা পয়েন্ট। আমরা দেখা যায় আমি আজকে এই কোশ্চেন যখন সলভ করবো তখনই আলোচনা করার চেষ্টা করবো, আমরা অনেক সময় দেখা যায় যে অ্যান্সারটা দেওয়া দরকার সেটার প্রতি ফোকাস না করে আশেপাশের অনেক জিনিসে ফোকাস করে ফেলি। এখানে কি আপনি যদি 2 লাইন লেখেন, 2 লাইন লেখার মতো লেখেন, তাহলে আপনার নাম্বার উঠে যাবে। তো আমরা আর ডিসকাশন বাদ দিয়ে কোশ্চেন সলভ করা শুরু করে দিই, তাহলে মনে হয় আমাদের আস্তে আস্তে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো যদিও মানে 1-2 মানে গ্রুপ 1-2-3-4 হলে আমাদের জন্য সুবিধা হয়, আমি 3-4টা আপনাদের কাছে আগে নিচ্ছি, কারণ অবস্টেরিক্স গাইনোকোলজি 2টা ভাগ যদি আমি বলি, অবস্টা সবসময় আমাদের কাছে একটু ইজিয়ার, কারণ আমরা ডে টু ডে বেসিসে অ্যাডমিশনে এই রিভিউগুলো হ্যান্ডেল করে থাকি। সো আমাদের মানে এক্সপেরিয়েন্স থেকেও আমরা এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে পারি, এজন্য গ্রুপ 1-2 সবারই ভালো হয়। সমস্যা হয় মূলত 3-4 নিয়ে, যেটা নিয়ে আমি আজকে আলোচনা করব, কারণ এইটা হচ্ছে গাইনি বেসিসের। হ্যাঁ, তো গাইনি বেসিসের যেহেতু এটা নিয়ে আমরা একটু কম ডিল করি, এগুলা তো সাধারণত গাইনি ওটিগুলা ম্যাডামরা করে, যেহেতু এগুলা নিয়ে আমরা একটু কম ডিল করি, সো আমাদের এগুলোর ব্যাপারে এক্সপেরিয়েন্স কম, এগুলাতে আমাদের ভুল হয় বেশি। তো আজকে আমরা মানে কিভাবে করে আসলে অ্যান্সার দিতে হয়, আমি মানে আপনারা সবাই সব কোশ্চেনের অ্যান্সার জানেনই, বা আপনাদের যখন ক্লাস হবে আপনাদেরকে আপুরা আরো এক্সটেন্সিভলি ভাবে, আরো এক্সক্লুসিভলি ভাবে পড়াবে। আমি মেইনলি আপনাদেরকে গাইড করার চেষ্টা করব আমার এক্সপেরিয়েন্স থেকে, কোন ব্যাপারটাতে আপনি জোর দিবেন, কোন ব্যাপারটা না দেখলেও চলবে, ঠিক আছে? আচ্ছা, প্রথম কোশ্চেনটাই আসি। একটা 25 ইয়ার্স ওল্ড লেডি যে আপনার কাছে আসছে একটা শর্ট পিরিয়ড অফ অ্যামনোরিয়া নিয়ে, যার ব্লাড স্টেন ভ্যাজাইনাল স্পটিং আছে ফর লাস্ট 1 উইক ধরে, তার ইউরিন প্রেগন্যান্সি টেস্ট ইজ পজিটিভ, আলট্রাসোনোগ্রাফি রিভিলড empty uterine cavity and a gestational sac-like structure at right adnexa. Her vital signs are normal, ঠিক আছে? তো এটা আমাদের হচ্ছে সিনারিওটা। এখন কোশ্চেন আসছে হচ্ছে হোয়াট ইজ ইওর ডায়াগনোসিস। এখানে অনেকগুলো ভুল হবে। 1 নম্বর ভুল কি হবে, অনেকে অ্যান্সার লিখবে একটোপিক প্রেগন্যান্সি। এটা কি একটোপিক প্রেগন্যান্সি অ্যান্সার? নো, এটা একটোপিক প্রেগন্যান্সি শুধুমাত্র একটোপিক প্রেগন্যান্সি বলা যাবে না। একটোপিক প্রেগন্যান্সিকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, রাপচার্ড আনরাপচার্ড। এখানে বলে দিছে her vitals are normal and gestational sac-like structure at the right adnexa. সো এটা একটোপিক প্রেগন্যান্সি অবশ্যই, এন্ড এটা রাপচার্ড না, রাপচার্ড হলে তো ভাইটালস নরমাল হতো না, তাহলে আনরাপচার্ড একটোপিক প্রেগন্যান্সি। আরো কারেক্টলি যদি আপনি বলতে চান, আপনি এটাকে বলতে পারেন রাইট সাইডেড আনরাপচার্ড একটোপিক প্রেগন্যান্সি। ওকে, তো কোশ্চেন আপনি বুঝতে পারলেন যে এভাবে করেই আমাদের মার্কসগুলো কাটে। অন্তত রাইট সাইডের যদি আপনি নাও বলেন, আপনার আনরাপচার্ড কথাটা উল্লেখ করতে হবে। আচ্ছা, এখন ডিফারেন্ট ট্রিটমেন্ট অপশনস কি কি আছে? আচ্ছা,
ডিফারেন্ট ট্রিটমেন্ট অপশনস এর মধ্যে এখানে আমরা 3টা করতে পারি, আপনি 3টা জাস্ট লিখে দিবেন, এক্সপেক্টেন্ট, মেডিকেল, সার্জিক্যাল। এক্সপেক্টেন্ট নিয়ে আমরা জাস্ট খালি হোপ করব যে স্পন্টেনিয়াস রেজোলিউশন হয়ে যায় কেন, কি একটা লাইন লিখলেই যথেষ্ট, এখানে আপনার কোনো দরকার নাই। এখানে আমরা দেখি যে মার্কস কত আছে, এটার মধ্যে মার্কস আছে হচ্ছে 4। আপনি এক্সপেক্টেন্ট লিখবেন, একটু পরে আমি মেডিকেল আসবো, কতগুলো ড্রাগের নাম লিখবেন, সার্জারি লিখে সার্জারির নাম লিখবেন। সো আপনার এখানে কোনো কারণে লেখার দরকার নাই যে এখানে আপনার মানে এক্সপেক্টেন্টের ক্রাইটেরিয়া গুলা কি হবে, কারণ আপনি লেখা তাহলে শেষ করতে পারবেন না, আপনাকে 20টা কোশ্চেনের আনসার দিতে হবে, এটা মাথায় রাখতে হবে, তাই না? সো আপনি জাস্ট খালি এক্সপেক্টেন্ট লিখে একটা লিখলে যথেষ্ট, হোপিং ফর স্পন্টেনিয়াস রেজোলিউশন। আচ্ছা, মেডিকেলে জাস্ট খালি ড্রাগগুলোর নাম লিখলেই হয়ে যাবে, মেথোট্রেক্সেট মেইনলি ইউজ করি আমরা, তাই না? আচ্ছা, সবগুলো না লিখতে পারলেও কয়েকটা লিখবেন, কিন্তু নামগুলা লেখা জরুরি রেদার দেন আপনি ওখানে ক্রাইটেরিয়া লিখতেছেন, ঠিক আছে? এখানে ক্রাইটেরিয়া লেখার কোনো কিছু নাই, আপনাকে ওখানে ক্রাইটেরিয়া বলেই দিছে, পেশেন্ট হেমোডাইনামিক্যালি স্টেবল, পেশেন্ট কি, এগুলো আপনাকে বলে দিছে, এখানে ক্রাইটেরিয়া লেখার কোনো দরকার নেই। সার্জারি কোনটা কোনটা করতে পারেন, আপনি ল্যাপারোস্কোপিক অ্যাপ্রোচে করতে পারেন বা ল্যাপারোটমি, এইটা ইন্ডিকেট করাটা ইম্পর্টেন্ট, কারণ কি আপনি ম্যাডামকে জানাইলেন যে আপনি জানেন এটা আপনি ওপেন করেও করতে পারেন, ল্যাপারোস্কোপি করেও করতে পারেন, এটা যদি আপনি উল্লেখ করে দেন, আপনি ক্রাইটেরিয়া উল্লেখ করার চাইতে এটার মধ্যে বেশি মার্কস ক্যারি করবেন, দেন আপনি অপশনস গুলো লিখে দিলেন, ঠিক আছে? এখানে কি সালফিনজেক্টমি লেখার কোনো দরকার আছে? না, এটা তো রাপচার না, সো এখানে সালফিনজেক্টমি লেখা যাবে না। এখানে বাকি যে কনজারভেটিভ সার্জারি গুলো আছে, ডেফিনিটিভ সার্জারি তো সালফিনজেক্টমি, কনজারভেটিভ সার্জারি যেগুলো আছে সেগুলোর কথা আমরা লিখবো। সো আমি এখান থেকে কিন্তু বলে দিলাম যে আমাদের কোন ব্যাপারটায় নোটিফাই করতে হবে, কোন ব্যাপারটা আমি এক্সপ্রেস না করলেও চলবে। আপনি হয়তো জানেন ক্রাইটেরিয়া কি, আপনি জানেন বলে আপনার লিখতে হবে ব্যাপারটা, এরকম কোনো কিছু না, কারণ আপনি যদি লেখেন সেটা আপনার সময় কিল করবে। ওকে, তো এটা এই যে বক্সটা যদি আপনি দেখেন তাহলেই হয়ে যাবে। আপনি এক্সপেক্টেন্ট লিখে দিলেন, মেডিকেলে আপনি আরো সুন্দর করে ডিরেক্ট সিস্টেমিক এভাবে করে লিখতে দিতে পারেন যে ডিরেক্ট আপনি কি কি ল্যাপারোস্কোপিক বা আল্ট্রাসোনোগ্রাফিক গাইডেড করে আপনি মেথোট্রেক্সেট পটাশিয়াম ক্লোরাইড দিতে পারেন, সিস্টেমিক মানে ব্লাড দিয়ে আপনি মেথোট্রেক্সেট একটা মেসেজ দিতে পারেন, ল্যাপারোস্কোপিক্যালি আপনি কি কি করতে পারেন এটা আপনি লিখে দিবেন, এখানে একটু লিখে দিলেই আপনার জন্য যথেষ্ট। আচ্ছা, এখন 2 নাম্বার কোশ্চেনটা আসি। একটা পেশেন্ট আপনার কাছে আসছে গাইনি ওপিডিতে পারভাজিনাল ব্লিডিং, এবং আপনার কাছে লাগতেছে এটা ইনকমপ্লিট অ্যাবর্শন তার হিস্ট্রি অনুসারে, কিন্তু সে এরপরেই আবার একটা কথা বলে দিছে যে সে নোটিশ করছে প্যাসেজ অফ মাল্টিপল গ্রেপ লাইক স্ট্রাকচার অফ ডিফারেন্ট সাইজ। তো এটা দেখে তো আমি বুঝে গেলাম গ্রেপ লাইক স্ট্রাকচার দিয়ে বলছে যত ইনকমপ্লিট অ্যাবর্শন আমার কাছে মনে হোক না কেন, ইটস অ্যাকচুয়ালি মোলার প্রেগন্যান্সি। এখানে আবার কথা আছে, এখানে যদি আমরা বেশি পাকনামি করে লিখতে চাই যে কমপ্লিট মোল, পার্শিয়াল মোল, অ্যাজ এখানে ফিটাসের কথা কোনো কিছু লেখা নেই, বা অন্যান্য যে ক্রাইটেরিয়া গুলো কমপ্লিট পার্শিয়ালের মধ্যে আলাদা করার জন্য ওইটা লেখা নেই। সো আমার এখানে এক্সট্রা করে লেখার দরকার নেই, আমি জাস্ট খালি মোলার প্রেগন্যান্সি বললেই হবে। সো আমার বুঝতে হবে যে কোন জায়গায় আমাকে থামতে হবে। আচ্ছা, এখন বলতেছে এক্সপেক্টেড এক্সামিনেশন ফাইন্ডিং ইন দিস কেস, ভালো করে পড়তে হবে। এক্সামিনেশন ফাইন্ডিং, ক্লিনিক্যাল ফিচার তো চাই নাই, এক্সামিনেশন ফাইন্ডিং বলছে। আচ্ছা, তারপরে কি বলছে, এটার মধ্যে 6টা পয়েন্ট চাইছে, প্রত্যেকটার মধ্যে 0.5 করে আছে। তো এখন দেখেন মানে মোলার প্রেগন্যান্সি তো আমরা সবাই পড়ছি, ওইটার মধ্যে জেনারেল এক্সামিনেশনে কত কিছু আছে, পার অ্যাবডোমেনে কত কিছু আছে, ভ্যাজাইনাতে কত কিছু আছে, তাই না? তাহলে আপু আমি পার অ্যাবডোমেনের 6টা ফিচার লিখে দিই, যেখানে তো 6টা ফিচার আছে, বা পার ভ্যাজাইনাতে তো 6টা ফিচার আছে, আমি জাস্ট খালি একটা বা দুইটা লিখে দিই। এটা লেখা ভালো নাকি আপনি জেনারেল থেকে 2টা লিখলেন, অ্যাবডোমেন থেকে 2টা লিখলেন, পার ভ্যাজাইনাল থেকে 2টা লিখলেন, 3টা থেকে আপনি লিখলেন, তাহলে কি হলো আপনার খাতাতে এনরিচ হলো, ঠিক আছে? সো আপনার বুঝতে হবে কোন কোন ফিচারগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট, কোন কোন ফিচারগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট। আপনার কাছে ওয়ার্ডে যখন পেশেন্ট আছে, আপনি একটা মোলার প্রেগন্যান্সির মহিলার ক্ষেত্রে যে যে ফিচার আপনি খুঁজেন নিজে, সেই ফিচার হচ্ছে আপনার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, নরমালি বলেই দিছে ওই মহিলা প্রেগন্যান্ট, সো এটা এত বেশি ইম্পর্টেন্ট না যে সাজেস্টিভ অফ আর্লি মান্থ অফ প্রেগন্যান্সি, এটা কিন্তু এত বেশি ইম্পর্টেন্ট না। পেশেন্ট লুকস মোর ইল, এটাও এত বেশি ইম্পর্টেন্ট। কি ইম্পর্টেন্ট? পেশেন্টের অনেক ব্লাড লস হয়েছে, তাই না? সো এটা প্যালোর, এই প্যালোর লিখে যে এত কিছু লেখার যে এটা আউট অফ প্রপোর্শনেট, এটা কনসিল হেমন, এত কিছু লেখার দরকার নেই, 0.5 এক একটার জন্য। সো আপনি জাস্ট খালি প্যালোর লিখে দিলেই হবে। প্রি এক্লাম্পসিয়ার ফিচার, হাইপারটেনশন, ইডিমা, প্রোটিনিউরিয়া এগুলো থাকতে পারে। আচ্ছা, দেন পার অ্যাবডোমেনে কি কত কিছু আছে এটার মধ্যে আপনার বুঝতে হবে। আমি বলছি সবগুলা থেকে 2টা করে পয়েন্ট দিবেন, জানি 6টা হয়ে যায়, ঠিক আছে? ম্যাডামকে আপনি বুঝাবেন, আপনি স্টেপটাও জানেন যে কোনটার পর কোনটা করতে হবে, এবং প্রত্যেকটা স্টেপে
কোন কোন ফিচার্সটা ইম্পর্টেন্ট আপনি সেটাও জানেন, আপনি ম্যাডামকে এটা নোটিফাই করা ট্রাই করবেন। ওকে, তো এখানে সাইজ অফ দ্য ইউটেরাসটা আপনি নোটিফাই করবেন, ফিল অফ দ্য ইউটেরাস বলবেন। এখানে তো মোলার প্রেগন্যান্সি আমরা সবাই জানি, এখানে ফিটাস নাই, তাই না? তাহলে ফিটাস পার্ট এখানে পাওয়া যাবে না, ফিটাস হার্ট সাউন্ডও পাওয়া যাবে না। এটা এত বেশি ইম্পর্টেন্ট না, এটার চাইতে সাইজ এন্ড ফিলটা বেশি ইম্পর্টেন্ট। পার ভ্যাজাইনালে আমরা জানি যে থিকালুটিয়ান সিস্ট যেটা আছে এটা মোলার প্রেগন্যান্সির জন্য 25 থেকে 50% কেসে পাওয়া যায়, এবং প্যাথোমোনোমিক ফিচার কি ফাইন্ডিং অফ দ্য ভেসিকল। তাহলে আপনি কি এই দুইটা বাদ দিয়ে এখন দিবেন যে হ্যাঁ আপু ইন্টারনাল ডেভেলপমেন্ট ক্যান নট বি এলিসিটেড, এটা কি ইম্পর্টেন্ট? নো, এটা ইম্পর্টেন্ট না। সো এটা আপনার না জানলেও চলবে, না বললেও চলবে, ঠিক আছে? কিন্তু সার্ভাইকাল ওপেন যদি ওপেন থাকে, মেমব্রেনের বদলে ব্লাড ক্লট বা ভেসিকল মেবি, এটা কি এত ইম্পর্টেন্ট না। সো আপনার বুঝতে হবে কোন জিনিসটা আমার জন্য বেশি ইম্পর্টেন্ট। এটা আমি আশা করছি আপনাদের ক্লাসগুলোতে, আমিও যেহেতু জেনেসিসের স্টুডেন্ট ছিলাম, আপনাদেরকে এই জিনিসগুলো নোটিফাই করা হয়। সো আমার পার ভ্যাজাইনালে 4টা পয়েন্টই পড়তে হবে, ইটস নট নেসেসারি আপনি 2টা পয়েন্ট পড়লেই হবে। জেনারেল এক্সামিনেশন আপনার 2টা পয়েন্ট পড়লেই হবে, ঠিক আছে? আপনার টাইমও বাঁচবে এবং ম্যাডামকে আপনি জানাতে পারবেন আপনি সিকোয়েন্সটা জানেন এবং ইম্পর্টেন্ট জিনিসগুলো জানেন। আচ্ছা, এখন কিভাবে করবেন কনফার্ম করবেন ডায়াগনোসিস? দেখেন এটাও 0.5/2 করে আছে। আচ্ছা, ডায়াগনোসিস আমরা মোলার প্রেগন্যান্সি আসলে কত কিছু করতে দিই, সিবিসি করতে দিই, ব্লাড গ্রুপিং করতে দিই, আবার একটা চেস্ট এক্সরে করতে দিই, তাই না? আচ্ছা, এখন এখানে কি বলছে? এখানে কি জাস্ট খালি বলছে যে কি কি ইনভেস্টিগেশন করতে দিবেন? না, আপনাকে জিজ্ঞেস করছে কনফার্ম করবেন কেমনে করে ডায়াগনোসিসটা, তাই না? তাহলে আমরা কনফার্মেটরি যে দুইটা আছে সেই দুইটা জানাইলেই হবে, যে আমরা আল্ট্রাসোনোগ্রাফি করে স্নোস্ট্রম অ্যাপিয়ারেন্স পাই, এবং কোয়ান্টিটিভ এস্টিমেশন অফ দ্য এসসিজি কোরিয়নিক গনাডোট্রপিন যদি করি, গনাডোট্রপিনের মাত্রাটা অনেক বেশি থাকে, ওখানে অনেক কিছু লেখা আছে যে 10,000-এর চাইতে বেশি থাকে, মোর দেন জেস্টেশনাল এজ থাকে, এত কিছু দেখার দরকার নেই। আপনাকে প্রত্যেকটা পয়েন্টে আপনাকে 0.5 করে দেওয়া, সো 1 লাইন উইল বি এনাফ। সো পড়াটাকে ছোট করে গুছিয়ে আনতে হবে, ইম্পর্টেন্ট জিনিস লিখতে হবে, এটাই। আপনারা সবকিছুই জানেন, সবকিছুই পারেন, কিন্তু মেইন জিনিস জানতে হবে আমার কি লিখতে হবে। আচ্ছা, থার্ড কোশ্চেনটাই আসি। 30 years old lady came with the complaint of swelling in the vulva এবং সে ডায়াগনোসড হয়েছে as a case of Bartholin cyst। ওকে, এখন এটার বেলায়, আমার বেলায় যখন কোশ্চেন আসছিল তখন আমি দেখতেছিলাম যে আচ্ছা প্রথমে আসি বার্থোলিন সিস্ট কি। মেইন আমরা জানি বার্থোলিন গ্ল্যান্ড থাকে, ওইটার একটা দাগ থাকে, দাগটা যদি কোনো কারণে ক্লোজ হয়ে যায় তাহলে দেখা যাবে যে ভিতরে কি আছে, সিক্রেশন গুলো। আমরা জানি যে সেক্সুয়াল এক্সাইটমেন্টে আমাদের বার্থোলিন গ্ল্যান্ড থেকে সিক্রেশন আছে, তো দাগটা যেহেতু অফ হয়ে যাচ্ছে, ভিতর থেকে সিক্রেশন তো বাইরে যেতে পারতেছে না, সো ওইটার মধ্যে পেনটা হচ্ছে, রিটেনশন হচ্ছে, এটার কারণে একটা সিস্ট ফর্মেশন হচ্ছে। তাহলে কি এটা একটা রিটেনশন সিস্ট, যেটা আপনার আপনার ডাক্টের ক্লোজারের কারণে তৈরি হচ্ছে। আচ্ছা, এখন আসেনি যে এটাই একটা মজার কোশ্চেন, যে এটার একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। আমি দেখতেছিলাম যে পরীক্ষার হলে সবাই অনেক বেশি কনফিউজ হয়ে যাচ্ছে যে সিস্টের কি, এটা সিস্টের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি হবে, বার্থোলিন সিস্টের নেবোথিয়ান সিস্ট হবে নাকি, যেটা সার্ভিক্সে থাকে, ল্যাবিয়াতে থাকার তো কোনো প্রশ্নই উঠে না, আরো অনেক কিছু ডায়াগনোসিসে আসতেছিল। থিঙ্ক সিম্পল, তাই না? আমি এই কথাটাই বলবো, আপনি একটুখানি সিম্পলি থিঙ্ক করবেন, কারণ বার্থোলিন সিস্ট যেটা আছে, বার্থোলিন সিস্টের একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি কাছাকাছি চিন্তা করেন না, বার্থোলিন অ্যাক্সেস হতে পারে। অ্যাক্সেসও কি হয়, বার্থোলিন সিস্ট হলে কি হয়, একটু পরে ক্লিনিক্যাল ফিচারে আমরা আসবো, একটা সোয়েলিং হয়, ঠিক আছে, হালকা একটু পেইন হয়, পেশেন্ট সিট বসতে পারে না, কিন্তু অ্যাক্সেসেও কি হচ্ছে, একটা সোয়েলিং হচ্ছে, বাট ওখানে ইনফ্ল্যামেশনের সাইনগুলো আরো অনেক বেশি। এখানে যেমন সিস্ট যেমন পেইনটা একটু কম, অনেক ক্ষেত্রে পেশেন্ট নোটিফাই করে না, কিন্তু অ্যাক্সেসের ক্ষেত্রে কি হয়, পেশেন্টের প্রচন্ড পেইন হয়, পেশেন্ট ইভেন ক্যান নট ওয়াক অর সি, পেশেন্টের ওখানে রেড হয়ে থাকে, ইনফ্ল্যান্ট হয়ে থাকে, এগুলা দিয়ে আমরা সিস্ট এবং অ্যাক্সেসের মধ্যে পার্থক্য করতে পারি। সো অত কমপ্লেক্স করে চিন্তা করার দরকার নেই, থিঙ্ক সিম্পল। আচ্ছা, এখন আসেন এখানে সেকেন্ড কোশ্চেনটা ছিল যে ক্লিনিক্যাল ফিচার অফ দ্য বার্থোলিন সিস্ট। তো ক্লিনিক্যাল ফিচার যখন বলবে তার মানে কি সিম্পটম সাইন দুইটাই, তাই না? উনি কি সিম্পটম নিয়ে আসছে প্লাস সাইন কি কি আছে। সিম্পটম কি, আমরা ল্যাবিয়াতে একটা স্মল সাইজের সোয়েলিং দেখবো, লোকাল ডিসকমফোর্ট দেখবো, এবং পেশেন্ট কয় কাজ করতে ব্যথা পাবে, যেহেতু ওখানে একটা সোয়েলিং আছে। 2.5 মাত্র পয়েন্ট আছে, তাই না? আমি প্রত্যেকটা থেকে সিম্পটম সাইন থেকে যদি 2 লাইন করে করে লিখি, দ্যাট উইল বি এনাফ। এক্সামিনেশনের মধ্যে কি দেখবো, একটা সোয়েলিং আছে ল্যাবিয়া মেজরাতে, এই সোয়েলিংটা কি করতেছে, স্কিন দিকে একদিকে টান দিয়ে নিয়ে যাচ্ছে, এজন্য ল্যাবিয়াটা প্লেটটা বালবার প্লেটটা একটু এস শেপ হয়ে যাচ্ছে। নরমালি কি এমন হয়ে থাকে, এটা কিন্তু একদিকে টেনে নিয়ে যায়, তো ওই দিকটা টেনে নিয়ে গেল, এরকম হয়ে গেল, এরকম হয়ে গেল, তাহলে কি এস শেপ হয়ে গেল।
ওভারলাইং স্কিনটা ওই জায়গায় কি, ওই জায়গায় একটা সিক্রেশন এসে জমা হয়েছে, ভিতরেরটা কি হয়ে গেছে, ভিতরে সব সিক্রেশন জমা হয়ে গিয়ে স্কিনটা মানে ফুলে গেছে, তাই না? স্কিনটা তো আর বড় হয়নি, স্কিনটা টান টান হয়ে গেছে, স্কিনটা থিন এবং শাইনি হয়ে গেছে। এবং এই যে এটা দিয়ে আমি বলে বুঝতে পারলাম যে সিস্টটা প্লাক চুলে মানে, কিন্তু এটা টেন্ডার না। ঠিক আছে, টেন্ডার কখন হতো, যদি অ্যাক্সেস হতো। তো এখান থেকে আপনি দুইটা করে যদি পয়েন্টস লেখেন আপনার হয়ে যাচ্ছে মাত্র 2.5 করে আছে, তাই না? দুইটা করে পয়েন্ট লিখলে আপনার জন্য এনা 2.5 এর। আচ্ছা, এখন আসি হচ্ছে একটা 30 বছরের মহিলা গাইনোপিডিতে আসছে, পেকুলাম এক্সামিনেশন আপনি দেখলেন, পেডাঙ্কুলেটেড মেয়ার হচ্ছে 4x3 সিম হ্যাঙ্গিং থ্রু দা সার্ভিক্স। ঠিক আছে, আচ্ছা এটার অ্যান্সার দুইটাই হতে পারে। আপনি এন্ডোসার্ভাইকাল পলিপ লিখতে পারেন বা এন্ডোমেট্রিয়াল পলিপ যেটা আছে সেটাও লিখতে পারেন। ঠিক আছে, কিন্তু আপনি ফাইব্রয়েড, পেডাঙ্কুলেটেড ফাইব্রয়েড, যারা একটু কমপ্লেক্স চিন্তা করেন তাদের মাথায় হয়তো আসছে পেডাঙ্কুলেটেড ফাইব্রয়েড। কিন্তু পেডাঙ্কুলেটেড ফাইব্রয়েড যদি হইতে চায় তাহলে তার মধ্যে কিছু ক্লিনিক্যাল ফিচার থাকতে হবে, যেটার কথা এখানে বলে নাই। এন্ডোসার্ভাইকাল বা এন্ডোমেট্রিয়াল পলিপ যেগুলো আছে ওগুলা সাধারণত সিমটমলেস হয়, ওগুলা ক্লিনিক্যাল এক্সামিনেশনের সময় অ্যাক্সিডেন্টালি ডায়াগনোজ হয়। ঠিক আছে, সো এইটা হবে এটার অ্যান্সার। আচ্ছা, ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কি, এই যে এটার মধ্যে 0.5 করে চারটা টেস্ট, সো 2 নাম্বার টেস্ট। আচ্ছা, এখন আপনি কোনটা দিবেন? এখন কথা হচ্ছে প্রথমে কি লিখবেন যে সিমটম নাই, অ্যাক্সিডেন্টালি ডায়াগনোসিস, আমি যে কথাগুলো বললাম এত কথা লেখার মতো নাম্বার আমাকে ওরা দিবে না। সো এতগুলা কথা লেখা ভ্যালুলেস, আমি এই কথাগুলো লিখবো না, এটা আমি লিখে কেটে দিচ্ছি। তো এগুলা নিয়ে কি হবে, যেহেতু মানে কি বলবো, ভিতর থেকে একটা মার্ক বার হয়ে আসতেছে, তো ইউটেরাস কি চাইবে, ওইটাকে কন্ট্রাক্ট করে বার করে দিতে, তাই না? এটার জন্য ইউটেরাস থেকে ইরেগুলার ভ্যাজাইনাল ব্লিডিং হবে, এবং সে হচ্ছে ওই জায়গায় যদি লাগে তো একটা জিনিস প্রোট্রুড হয়ে বাইরের দিকে লেগে আসবে, ওইটা ঘষা খেলে ব্লিডিং হবে, কন্টাক্ট ব্লিডিং হবে। এই দেখেন এখানে কি লিখছে, ইরেগুলার ইউটেরাইন ব্লিডিং আইদার প্রি অর পোস্ট মেনোপজাল। আইদার প্রি অর পোস্ট মেনোপজাল, এই কথাটা লিখলেই আপনি ধরা খাবেন। কেন, এখানে কত ইয়ার্স লিখে দিচ্ছে, 30 years old lady, আপনাকে লিখতে হবে সিনারিও বেসড করে, আপনি জানেন বলেই আপনাকে লিখতে হবে, নট নেসেসারি। ঠিক আছে, এখানে কি বলতে পোস্ট মেনোপজাল লেডি, তাহলে আপনি কেন লিখবেন প্রি অর পোস্ট মেনোপজাল লেডি? লিখতে তো হবে না, তাই না? তো প্রি অর পোস্ট মেনোপজাল লিখলে হবে না। আমি মানে আমি নাম বলবো না, আমি মিস্টার ম্যাথটা দেখতে আমি ম্যাডামের সাথে আমি কথা বলছি, ওনারা বলতেছিলেন যে তোমরা কেন সিনারিও দেখো না, সিনারিও দেখে কেন অ্যান্সার দাও না? আমরা এই ভুলটা করি, আমরা জানি আমি লিখে দিই, কিন্তু আমাদের সিনারিও বেস করে যেহেতু 30 ইয়ার্স বলে দিয়েছে, তো আমি কেন বলবো প্রি অর পোস্ট মেনোপজাল? যেহেতু বলে দিয়েছে যে এটা হ্যাঙ্গিং থ্রু দা সার্ভিক্স, আমি কেন বলবো সিচুয়েটেড অ্যাট অর আউটসাইড দা সার্ভিক্স, বলেই তো দিছে হ্যাঙ্গিং থ্রু দা সার্ভিক্স। সো সিনারিওতে যা আছে ওইটা বেস করে আমাদের বলা লাগবে। ঠিক আছে, আমাদের এক্সট্রা কথাগুলো বলা যাবে না, তাহলে দেখবেন আপনার লেখা ছোট হয়ে আসছে, আপনাদের টাইম কনজিউম করে যাচ্ছে। ঠিক আছে, আর একটু ভ্যাজাইনাল ডিসচার্জ থাকতে পারে যেটা অফেন্সিভ। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে হতে পারে দেন হচ্ছে পেকুলামি, এটা হচ্ছে একটা রেডিশ কালার দেখা যাবে, যেটা একটা স্প্লেন্ডার পেডিকল দিয়ে দেখা যাবে। তাহলে এই চারটা পয়েন্ট আপনি লিখলে 2 নাম্বার পেয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা কেমনে করে ট্রিটমেন্ট করবেন? আমরা হিস্টেরোস্কোপি, মানে আমরা জানি ক্যামেরা দিয়ে আমরা ইউটেরাসের ভিতরে আমরা দেখতে পারি, ভিতরে দেখে আমরা একটু কেটে নিয়ে আসলেও এটাও করা যায়, অথবা আপনি করতে পারেন কি যে মাছ যেটা আছে সেটাকে ধরে টেনে ছিঁড়ে নিচ্ছেন, মানে বাংলা কথা আমি বলতে চাই যে রিং বা ওয়ান ফোর্সের দিয়ে ধরে টেনে ছিঁড়ে নিয়ে আসেন, বা ইউটেরাইন টিউরেট করে আপনি ভিতর থেকে ছিঁড়ে নিয়ে আসেন। ঠিক আছে, ওইটার চাইতে কিন্তু বেটার হচ্ছে আপনার ব্লাইন্ডলি কলার চাইতে বেটার, আপনি দেখলেন যে কোথায় লেগে আছে ওখান থেকে আপনি কেটে নিয়ে আসবেন, তাই না? এটা তো অবশ্যই হিস্টেরোস্কোপি বেটার। আচ্ছা, এবং অবশ্যই বেসটাকে আমার পেডিকল বেসের যে পেডিকলটা আছে সেটাকে আমাকে কটারাইজ করে দিয়ে আসতে হবে, যাতে করে রিকারেন্স না হয়। ওকে, এখন যদি রিকারেন্স হয় তাহলে আমি কি করবো? আচ্ছা, যদি রিকারেন্স হয় এই কথা আমার বলার দরকার নাই, কারণ কি, কারণ আমার কোশ্চেনে বলে নাই রিকারেন্স হয়েছে। ঠিক আছে, সো রিকারেন্স হলে আমার হিস্টেরেক্টমি লাগবে, ফ্যামিলি কমপ্লিট হলে আমার হিস্টেরেক্টমি লাগবে, এই কথা আমার বলার দরকার নেই, আমার জাস্ট খালি উপরে 3 লাইন লিখলেই যথেষ্ট। আচ্ছা, এখন আসেন একটা 32 বছরের মহিলা আপনার কাছে আউট পেশেন্ট ডিপার্টমেন্টে আসছে প্রি প্রেগন্যান্সি কাউন্সিলিং নিয়ে, তার একটা হিস্ট্রি আছে
তিনটা মিড ট্রাইমেস্টার অ্যাবর্শনের পেইনলেস এক্সপানশন অফ দ্য প্রোডাক্ট অফ কনসেপশন, এটা দেখেই আমরা বুঝে গেছি এটা কি। এটা হচ্ছে মিড ট্রাইমেস্টার অ্যাবর্শনের একটা মূল কারণ কি, এই যেখানে দেখতে পারি যে হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি কজ অফ রিকারেন্ট প্রেগন্যান্সি লস, এই যে একটা লাইন দিয়ে আমরা বুঝে গেছি পেইনলেস এক্সপালশন অফ দ্য প্রোডাক্ট অফ কনসেপশন। ওইটা দেখলে আমরা বুঝে গেছি অ্যান্সার কি হবে, সার্ভাইকাল ইনকম্পিটেন্স। আচ্ছা, এটা প্যাথোগনোমিক যদি আমি ক্লিনিক্যাল ফিচারটা বলি। আচ্ছা, আর কি কি কজ হতে পারতো যদি মানে এটার সাথে আমরা মিড ট্রাইমেস্টার কজের মধ্যে আমরা জানি মিড ট্রাইমেস্টার কজের মধ্যে মূলত হচ্ছে ইউটেরাইন অ্যানোমালিজ গুলার জন্য হচ্ছে আমার এই মানে মিড ট্রাইমেস্টার অ্যাবর্শন গুলা হয়। ফার্স্ট ট্রাইমেস্টারে যেমন জেনেটিক, এন্ডোক্রাইন অনেকগুলা কজ আছে, তাই না? আপনারা আমি এখানে একটা কথা একটু অ্যাড করতে চাই যে যে কোনো কজে যদি বলেন 5টার বেশি কজ মুখস্থ করার দরকার নাই মিড টার্মের জন্য। কারণ মিড টার্মে কোনোটাই আপনি দেখবেন, আজকে যে আমি কোশ্চেন দেখাবো দেখবেন কোনোটাতেই হাইয়েস্ট 4-এর বেশি মার্কস থাকে না। কজে তো 2-এর বেশি মার্কস থাকেই না, তো তবুও আপনি এই যে সেফটির জন্য হাইয়েস্ট 5টা কজ মুখস্থ করবেন। 5টার বেশি কজ, এই যে এন্ডোক্রাইনের মধ্যে 1000টা মুখস্থ করবো, জেনেটিক, তারপরে হচ্ছে মেডিকেল কোমরবিডিটিস, এগুলোর মধ্যে 1000টা কজ মুখস্থ করবো দরকার নেই। প্রত্যেকটা থেকে একটা একটা করে কজ মুখস্থ করেন, প্রত্যেকটা পয়েন্টস যদি এক্সাম্পল রেখে রাখেন আপনি অনেক নাম্বার ক্যারি করবেন। আচ্ছা, তারপরে আপনি ক্লিনিক্যালি কিভাবে করে এটা মানে এটাকে কেন করে ডায়াগনোসিস করবেন, ক্লিনিক্যাল ফিচার তো ওখানে বলেই দিয়েছে। তাহলে আপনি ক্লিনিক্যালি কিভাবে ডায়াগনোস করবেন, তাহলে কি দিতে হবে, ক্লিনিক্যালি কিভাবে ডায়াগনোস করবো মানে আমি চোখে দেখে কিভাবে ডায়াগনোস করবো, আমি এক্সামিনেশন করে ডায়াগনোস করবো। আমি যদি ইন্টারনাল এক্সামিনেশন করি তাহলে আমি দেখা যাবো যে সে যেহেতু সে কিন্তু কোশ্চেনটা কি ছিল যে সে হিস্ট্রি নিয়ে আসছে, সে আপনার কাছে প্রি প্রেগন্যান্সি কাউন্সিলিং আসছে, শি ইজ নট প্রেগনেন্ট, সে প্রেগনেন্ট হতে চাচ্ছে, তাই না? তাহলে সে কনসেপশন ইন্ট্রাকনসেপশনাল পিরিয়ডে আমরা কি দেখবো, দুইটা প্রেগন্যান্সির মাঝখানে যে পিরিয়ড ইন্ট্রাকনসেপশনাল পিরিয়ড, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো এই সময় আমরা দেখবো যে কোন দিকে কোনো টিআর বা গ্যাপ আছে নাকি, বা হ্যাগার ট্রায়ালেটর যদি দেই তাহলে সেটা মানে কোন রকম কোনো রেজিস্ট্যান্স এবং পেইন ছাড়াই ঢুকে যাবে। আচ্ছা, এখন হচ্ছে এবং এটা যদি আমি মেনস্ট্রুয়েশনের আগে করি, হ্যাঁ এখানে যেহেতু বলে দেয়নি যে পেশেন্টটা কখন আসছে, মেনস্ট্রুয়েশনের আগে পরে, এই কথাটা আপনি লিখতে পারেন। প্রি মেনস্ট্রুয়েশনাল হিস্টেরোসার্ভাইকোগ্রাফি যদি আমি করি তাহলে হচ্ছে ফানেল শেপ শ্যাডো পাবো। সেম টাইপের শ্যাডো কোথায় পাওয়া যায়, নরমালি কখন পাওয়া যায় আমরা জানি, এটা লেখার দরকার নেই। কারণ কি, এই অ্যান্সারটা আমার সিনারিওর সাথে রিলেটেড না। তাহলে আপনারা বুঝতে পারছেন যে কোশ্চেনের অ্যান্সার কিভাবে করতে হবে, তাই না? আচ্ছা, ডিউরিং প্রেগন্যান্সি এটা কি লেখার দরকার আছে না, কারণ কি আমার এর মধ্যে আমার মানে সিনারিওর মধ্যে বলেই দিয়েছে সে প্রি প্রেগন্যান্সি কাউন্সিলিং এ আসছে, শি ইজ নট প্রেগনেন্ট। সো ডিউরিং প্রেগন্যান্সি সে যেহেতু প্রেগনেন্ট না, সো ডিউরিং প্রেগন্যান্সিতে কি কি ইনভেস্টিগেশন করা লাগবে এটা তার জন্য ইম্পর্টেন্ট না। আমাকে জিজ্ঞেস করছে এখন পেশেন্টটাকে তুমি ডায়াগনোসিস করো, এখন সে প্রেগনেন্ট না, সো প্রেগন্যান্সির সময় কি কি ইনভেস্টিগেশন দরকার এটা আমার কোনো দরকার নেই, ঠিক আছে? ওকে, এরপরটায় আসেন 27 বছরের নালি প্যারাস woman married for 2 years visited the gynecologist with the complaints of dysmenorrhea and subfertility. Clinical examination revealed করে bilateral adnexal mass। আচ্ছা, আমরা যদি সাবফার্টিলিটির কজ গুলা চিন্তা করতে চাই তাহলে হচ্ছে প্রথমে আসে হচ্ছে আমাদের ওভারিয়ান কজ। ওভারিয়ান কজের মধ্যে আমাদের আসে হলো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা ওভুলেটরি ডিসঅর্ডার যেগুলো আছে। কিন্তু ওভুলেটরি ডিসঅর্ডার যদি আমি বলতে চাই, আমি ফার্স্টে মোস্ট কমন থেকে শুরু করব। মোস্ট কমন যদি আমি বলতে চাই তাহলে আমার ডিসমেনোরিয়ার সাথে মিলতেছে না, কারণ আমার পিসিওএস এর মেইন ফিচার হলো অলিগোমেনোরিয়া, এখানে তো অলিগোমেনোরিয়া বলে নাই, সো এটা বাদ। সেকেন্ড আসেন হচ্ছে টিউবাল চাইক্টর। টিউবাল চাইক্টরের একটা কজ কি, এন্ডোমেট্রিওসিস, রাইট? পিআইডি, এন্ডোমেট্রিওসিস। আচ্ছা, তাহলে এন্ডোমেট্রিওসিস কিন্তু আমার এই ক্ষেত্রে অনেক সুন্দর করে মিলে যে হ্যাঁ ডিসমেনোরিয়া, সাবফার্টিলিটি এবং বাইল্যাটারাল অ্যাডনেক্সাল ম্যাস নিয়ে আসছে যেহেতু, তাহলে এটার মানে একটা কজ হতে পারে এন্ডোমেট্রিওসিস। তো এটা সো আমার মেইন কজ ওভারিয়ান কজ, আমার এটা দেখতে হবে ওভারিয়ান কজ হলে আমি পিসিওএস লিখবো, কিন্তু পিসিওএস লিখলে তো আমার বাকি সিনারিওর সাথে মিলতেছে না, সো আমাকে এমন একটা কজ লিখতে হবে যেটা আমার সিনারিওর সাথে যায়। আচ্ছা, এন্ডোমেট্রিওসিস বাইল্যাটারাল ম্যাস যেহেতু লেখছে তার মানে কি এটা চকলেট সিস্ট
চকলেট সিস্ট একটা লেমেন টার্ম, এটার মধ্যে হচ্ছে আপনি বলবেন এন্ডোমেট্রিওমা, ঠিক আছে, বায়োলেটারাল মাস যেহেতু হচ্ছে এন্ডোমেট্রিওমা। আচ্ছা, পার ভ্যাজানাল এক্সামিনেশন মেবি অ্যাসোসিয়েটেড কি কি পাইতে পারেন আপনি এই পার ভ্যাজানাল এক্সামিনেশনে? এটা জাস্ট খালি পিভি ফাইন্ডিং কি কি আছে আপনি মোটামুটি 4টা পয়েন্ট লিখে দিলেই, 4-5টা পয়েন্ট লিখে দিয়ে এখানে মাত্র 2 মার্কস আছে। আমি আপনাদেরকে বললাম যে এর চাইতে বেশি মার্কস মানে আপনাদের মিড টার্ম পরীক্ষায় থাকে না। সো এই বেশি মুখস্থ করা, বেশি এই করা আমার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, লাস্ট পয়েন্টে কিন্তু আমি আমার সিনারিওর সাথে লিখতে পারি না। ইউনিল্যাটারাল বাইল্যাটারাল অ্যাডনেক্সাল ম্যাস অফ ভ্যারিং সাইড, আপনাকে বলেই দিছে যে একটা বাইল্যাটারাল ম্যাস আছে, তাই না? সো এটা কি লেখার কোনো রকম কোনো ইয়ে নাই কিন্তু যে ইউনিল্যাটারাল বাইল্যাটারাল, সো লেখার সময় চিন্তা করে লিখতে হবে। আচ্ছা, কেমনে করবেন? কনফার্ম করবেন ডায়াগনোসিস। হ্যাঁ, কনফার্ম করবেন ডায়াগনোসিস। আপনি কত কিছু লিখতে পারেন, আলট্রাসোনোগ্রাফি। আমাদের আগের বইটা যেটা আছে, যে আগের এডিশন যেটা আছে, সেটার মধ্যে লেখা ছিল এমআরআই ইজ দ্য বেস্ট ডায়াগনস্টিক টুল। একদম নতুন যে এটা আছে এটার মধ্যে বেস্ট কথাটা উঠাই দিছে, এমআরআইটা জাস্ট খালি লিখে দিছে। আপনি প্রথম লেখা শুরু করবেন ল্যাপারোস্কোপি হলো গোল্ড স্ট্যান্ডার্ড। কনফার্মেশন যেহেতু বলছে, কনফার্মেশন ইজ ডান বাই ডাবল পাংচার ল্যাপারোস্কোপি বা ল্যাপারোটমি। এন্ডোমেট্রিওসিসে একদম মানে কি বলবো, ট্রিটমেন্টের একদম ফার্স্ট লাইন হচ্ছে যে আরসিওজি গাইডলাইন অনুসারে যান, তাহলে সবকিছুতে লেখা টগ আর্টিকেল অনুসারে যান, তাহলে আপনারা দেখবেন যে ওখানে লেখা সি এন্ড ট্রিট। হ্যাঁ, যে ল্যাপারোস্কোপি করে আপনি দেখবেন, দেখে আপনি ওখানে ট্রিটমেন্ট দিয়ে আসবেন। এবং ওভুলেশন ইন্ডাকশনও যদি দিতে হয় তাহলে বলে ল্যাপারোস্কোপি করে তারপর যদি এন্ডোমেট্রিওসিস আর ওভুলেশন ইন্ডাকশন দিই, তাহলে মানে সাকসেস রেট অনেক বেশি বেড়ে যায়। যাই হোক, তাহলে কনফার্মেশন অফ ডায়াগনোসিস আমি প্রথমেই লিখবো ল্যাপারোস্কোপি, এবং এটা লিখে দিবে যে এখন এই লাইনটা লেখার দরকার আছে, ল্যাপারোস্কোপি হলো গোল্ড স্ট্যান্ডার্ড এবং এটা আমি কনফার্মেশন করবো এটা। তারপর আপনি লিখতে পারেন যে এমআরআই হলো একটা বেস্ট টুল, আলট্রাসোনোগ্রাফি আপনি লিখতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে একটা 2 বছরের বাবুকে তার মা নিয়ে আসছে, সে ইউরিন পাস করতে পারতেছে না এবং মা বলতেছে যে ওর ভ্যাজানাল ওপেনিং ইজ অলমোস্ট ক্লোজড। এখন আপনি আমাকে বলেন যে কোন, তার মানে তার একটা কোনো ইউটেরাইন অ্যানোমালি আছে, তাই না? ইউটেরাইন পাথওয়েতে কোনো একটা অ্যানোমালি আছে। আচ্ছা, কোন অ্যানোমালিটার সাথে আমাদের ইউরোজেনিটাল সিস্টেম অ্যাসোসিয়েটেড? আমাদের একটা অ্যানোমালি আছে না, এটার সাথে আমাদের স্কেলেটাল প্রবলেম থাকে, আমাদের ইউরোলজিক্যাল প্রবলেম থাকে। কি সিনড্রোমটার নাম কি? হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস? এমআরকেএইচ সিনড্রোম। ঠিক আছে, আপনি যদি পুরা বানান সহ না লিখতে পারেন, বানানটা মুখস্থ করা একটু কঠিন, এমআরকেএইচ সিনড্রোম লিখে দিলেও হবে, 1 পয়েন্ট পেয়ে যাবেন। কেন হচ্ছে, কজ কি? এটার মধ্যে অ্যাজেনেসিস, এটার মধ্যে কমপ্লিট অ্যাজেনেসিস অফ ভ্যাজাইনা হয় এবং এটা অ্যাসোসিয়েটেড থাকে অ্যাজেনেসিস অফ ইউটেরাসের সাথে, ঠিক আছে? কমপ্লিট অ্যাজেনেসিস অফ ভ্যাজাইনাটা অ্যাসোসিয়েটেড থাকে ইউটেরাসের সাথে। আপনি কেমনে করে ট্রিট করবেন? আচ্ছা, যে মিড টার্মে একটা কমন চাপা সবকিছুতে মারবেন, জেনারেল স্পেসিফিক। স্পেসিফিকের মধ্যে যদি আবার এরকম থাকে মেডিকেল সার্জিক্যাল, মেডিকেলের মধ্যে আবার নন হরমোনাল হরমোনাল, সব জায়গায় এক কমন চাপা, এটা মনে রাখবেন, ঠিক আছে? জেনারেল স্পেসিফিক, স্পেসিফিকের মধ্যে মেডিকেল সার্জিক্যাল, মেডিকেলের মধ্যে আবার হরমোনাল নন হরমোনাল, সার্জারির মধ্যে কনজারভেটিভ ডেফিনিটিভ। এই সূত্র যদি আপনি মনে রাখেন, মোটামুটি যত কাহিনী কেস আছে সবগুলা অ্যান্সার আপনারা দিয়ে দিতে পারবেন। জেনারেল, যাই হোক, জেনারেলেরও আপনারা যে কাউন্সিলিং এর সেগুলা যে একটা কাউন্সিলিং করবেন। নর্মালি পেশেন্ট আসলে আমরা কি করি, যে ফার্স্ট কাউন্সিলিং করি যে মা বাবা আপনার কোনো কিছু হয় নাই, তারপরে তাকে তার ব্যাপারটা সম্পর্কে বুঝাই একটা সেন্সিটিভ ম্যানারে, তারপরে স্পেসিফিকে যাই। স্পেসিফিক আমরা এখানে কিছু নন সার্জিক্যাল, মানে যেখানে আমরা সার্জারি করতেছি না, সেখানে আমি ভ্যাজানাল ডায়ালেটর ইউজ করতে পারি। আর সার্জারিতে কিছু মানে মুখস্থ বিদ্যার কিছু আছে, ওগুলো আপনি সার্জারি প্রসিডিউরে ইউজ করতে পারেন। আচ্ছা, এখানে আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল, আমি কি এখন কথা বলতে পারবো? জি আপু বলেন। আর এই কোশ্চেনের অ্যান্সারটা ভ্যাজানাল অ্যাডেনোসিস হলো না কেন? এই আমি দেখেছি যে 2 বছর 3 বছর ইভেন 5-6 বছর অ্যারাউন্ড এই পিরিয়ডটাতে লেবিয়াল ফিউশন থাকে ডিউ টু ডেফিসিয়েন্সি অফ ইস্ট্রোজেন। এই বেবিগুলোকে ইস্ট্রোজেন ক্রিম ইউজ করতে দিলে দেখা যাচ্ছে যে এটা চলে যায়। এমআরকেএইচ সিনড্রোম কি চলে আসবে এত তাড়াতাড়ি? এখানে আপু যে কথাটা আমি বললাম, যে একদম প্রথমেই আপনার কোশ্চেনটার অ্যান্সার আমি দিয়ে দিয়েছি, ভ্যাজানাল ওপেনিং ইজ অলমোস্ট ক্লোজড। হ্যাঁ, সেটা বলে দিয়েছে, এন্ড ডিফিকাল্টি টু পাস দ্য ইউরিন। এখন আপনি যেটা বলতেছেন সেটার মধ্যে ল্যাবিয়াটা ফিউজ থাকে, ওখানে ডিফিকাল্টি টু পাস দ্য ইউরিন, এটা হওয়ার কি কোনো কারণ আছে? পেশেন্টগুলো কিন্তু ইউরিনারি কমপ্লেইন নিয়েও আসে লেবিয়াল। আচ্ছা, এখন অনেক পেশেন্টই অনেক কমপ্লেইন নিয়ে আসে। এখন এমআরকেএইচ সিনড্রোমে তো টিপ অফ দ্য ফিঙ্গার ঢুকানো যায়, তাই না? হ্যাঁ, তো এখানে তো এভাবে করে লেখা নাই।
আসে পেশেন্ট অনেক কিছু নিয়ে অবশ্যই, বাট আমাদেরকে তো একটা বই মানে ফলো করে দেখতে হবে। বইয়ে কি ভ্যাজাইনাল অ্যাজেনেসিস মানে আমি যতটুকু জানি যে ভ্যাজাইনাল অ্যাজেনেসিস নিয়ে সরাসরি এমআরপিএস সিনড্রোম তত্ত্বতেই লেখা আছে। তো ওখানে খালি ভ্যাজাইনাল অ্যাজেনেসিসে আপনার ডিফিকাল্টি টু পাস দ্য ইউরিন এই কথাটা কি লেখা আছে? লেখা নাই। কিন্তু আমরা এমআরপিএস সিনড্রোম যদি পড়তে যাই তাহলে আমরা জানি যে এটার সাথে ইউরোলজিক্যাল সিম্পটম এবং স্কেলেটাল সিম্পটম সেটা অ্যাসোসিয়েটেড থাকে। সো এটার অ্যান্সার ওই দিকে বেশি যাচ্ছে। আপনার অ্যান্সার হবে না আমি তা বলতেছি না, ওইটা হবে না আমি তা বলতেছি না, বাট কোনটা বেশি যায়, কোনটা প্রুফ রিলেটেড বেশি, আমাদের এমআরপিএস সিনড্রোমটা প্রুফ রিলেটেড বেশি অ্যাজ এই যে এই কথাটার জন্য, চাইল্ড হ্যাজ ডিফিকাল্টি টু পাস দ্য ইউরিন এটার জন্য। ওকে, ঠিক আছে। আচ্ছা, 25 years old sexually active woman came to gynae OPD with complaints of multiple painful shallow ulcer in the vulva. এটা আমার মনে হয় আমি এই কোশ্চেনটা সলভ করতে গিয়ে অনেক বিপদে পড়ছিলাম, কারণ আমার মনে হচ্ছিল এটা আমার আউট অফ বক্স আমার কাছে কোশ্চেন মনে হচ্ছিল। কিন্তু এই কোশ্চেনটার অ্যান্সার সত্যি কথা বলতে আমি মিড টার্মের জ্ঞান থেকে দিই নাই, আমি এটা আমার পার্ট 1 এর জ্ঞান থেকে দিছি। আচ্ছা, কি মাল্টিপল পেইনফুল শ্যালো আলসার ইন দা ভালভা, ভালভার আলসারের কজ, আমরা ভালভার আলসারের একটা বক্স আছে আপনাদের গাইনি দত্ততে, ওইটার মধ্যে কতগুলা কজ লেখা ছিল। তো ওখান থেকে আমি চিন্তা করতেছিলাম যে কোন আলসারটা হতে পারে। তো এখানে একটা খুব সুন্দর কথা বলে দিয়েছে, পেইনফুল। হ্যাঁ, পেইনফুল আলসার, যেখানে যদি বলি আপনাদের কেউ যদি আমার মাইক্রোবায়োলজি ক্লাস করে থাকেন এফসিপিএস পার্ট মানে তারা জানার কথা যে পেইনলেস আলসার, পেইনফুল আলসার, এখানে আমি সরি এখানে পেইনলেস দুইটাই লেখা আছে, এটা হবে হচ্ছে পেইনলেস আলসার, এটা হবে হলো পেইনফুল আলসার। পেইনফুল আলসারের কজ হচ্ছে মূলত 3টা। তো এটার মধ্যে হচ্ছে আমরা মোস্ট কমনলি বলি হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, এন্ড পেইনলেস আলসার যদি বলতে চাই তাহলে হলো মোস্ট কমনলি হচ্ছে সিফিলিস। ঠিক আছে, তো এখানে এজন্য হবে হচ্ছে হার্পিস সিমপ্লেক্স, এবং হার্পিস সিমপ্লেক্স টাইপ 1টা যেটা আছে সেটা ওরাল ল্যাবিয়াল লেশন করে, এবং টাইপ 2 যেটা আছে সেটা হচ্ছে আপনার জেনিটাল লেশন করে। ঠিক আছে, তো এটা হবে হচ্ছে হার্পিস সিমপ্লেক্স টাইপ 2। আর পেইনলেস, এটা যদি একটা পেইনফুল আলসার, এটা 3 ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হবে, চ্যান্ট্রয়েড, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস এন্ড গনোরিয়া, 3টা। আচ্ছা, তো এটা খালি একমাত্র খুব মানে পয়েন্ট ছিল হচ্ছে পেইনফুল, এই কথাটা দেখেই আমরা সবাই বুঝতে পারছি যে হ্যাঁ এটার অ্যান্সারটা কি হবে। আচ্ছা, কেমনে করে ট্রিট করবেন, যেটা বললাম যে সবগুলার ক্ষেত্রে এক কথা হবে, কাউন্সিলিং করবো, সাইকোলজিক্যাল সাপোর্ট দিব, বুঝাবো কিছু হবে না, তার নিউট্রিশনাল স্ট্যাটাস দিব। এখন হার্পিস সিমপ্লেক্স একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, তাই না? খালি তাকে ট্রিটমেন্ট দিলেই হবে? তার হাজবেন্ডকে তো ট্রিটমেন্ট দিতে হবে, না হলে কি তাকে ট্রিটমেন্ট দিয়ে ছাড়া দিলেন, তার হাজবেন্ড এটার ক্যারিয়ার হয়ে থাকলো, হাজবেন্ড ইনফেক্টেড হয়ে থাকলো, হাজবেন্ড আবার হবে, আবার রিকারেন্স হবে, তাই না? ওকে, সো কন্ট্রাক্ট ট্রেসিং করে আমার তাকেও ট্রিটমেন্ট দিতে হবে। এই লাইনটা আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট, এই লাইনটা যখন আপনি উল্লেখ করবেন আপনার কোশ্চেনের কোয়ালিটি অনেক অনেক অনেকখানি বেড়ে যাবে। আচ্ছা, এখন আসেন হচ্ছে কি স্পেসিফিক দিব, ওই যে বলছিলাম নন হরমোনাল, হরমোনাল, তেমনি নন স্পেসিফিক। আপনি প্রথমে কি দেন, ব্যাখ্যা নিয়ে আসছে, তাই না? পেইনফুল আনসার বলছে, তাহলে পেইন কমাইতে হবে সবার আগে, মানে প্রথমে সিম্পটোমেটিক ট্রিটমেন্ট দিতে হবে, এনএসাইড দিতে হবে, আইপ্রোপ্রোফেন বা ন্যাপ্রোক্সেন, স্যালাইন বাদ দিতে পারি তাকে লোকাল পেইন কমানোর জন্য। এবং এটা যেহেতু হার্পিস সিমপ্লেক্স যেহেতু একটা ভাইরাস, এখানে অ্যান্টিভাইরাল ড্রাগ দিতে হবে। এখানে একটা সিডিসি রিকমেন্ডেড রেজিমেন আমরা ইউজ করতে পারি, অ্যাসাইক্লোভির, অথবা আমরা ভ্যালসাইক্লোভির বা স্যামিক্লোভির, এটা আছে, এটাও আমরা ইউজ করতে পারি। আপনারা জাস্ট খালি অ্যাসাইক্লোভির মনে রাখেন, এটাই অনেক বেশি আমার মনে হয়। আচ্ছা, একটা নিউলি ম্যারিড কাপল আপনাদের ওপিডি তে আসছে সুইটেবল কন্ট্রাসেপটিভ নিতে। আচ্ছা, এখন আপনি কি কি ইনফরমেশন নেবেন, এটার মধ্যে 1.5 আছে। হ্যাঁ, এটা এই লাইনটা আপনি যদি মানে কিছু কিছু ক্ষেত্রে আপনার জানেন, দেখাইতে হবে ম্যাডামকে আপনি অনেক জানেন। ঠিক আছে, এই যে ওইখানে যেমন কন্ট্রাক্ট ট্রেসিং এন্ড ট্রিটমেন্ট দিয়ে আপনি বুঝাইছেন ম্যাডামকে, ম্যাডাম আমি জানি হার্পিস সিমপ্লেক্স একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, তেমনি এখানে এই যে একটা লাইন যদি আপনি বলে দিতে পারেন যে আমি এই পেশেন্টটার কি হিস্ট্রি নিব, কি মাথায় রেখে হিস্ট্রি নিব, ইউকে মেক ক্রাইটেরিয়া। ঠিক আছে, ইউকে মেক ক্রাইটেরিয়া আমরা সবাই পড়ছি 1 2 3 4 চারটা ভাগে ভাগ করছি। 1 হলো কি যে একদম তার জন্য বেস্ট, তাই না? 2 হচ্ছে কি যে হ্যাঁ দেয়া যাবে, মানে বেটার, অন্যান্য অপশনের চাইতে এটা বেটার। অপশন 3 কি, 3 হলো অ্যাডভান্টেজ আর মোর দেন, মানে সরি অপশন 2 যেটা আছে সেটা হলো অ্যাডভান্টেজ আর মোর দেন ডিসঅ্যাডভান্টেজ।
অপশন 3 যেটা আছে ডিসঅ্যাডভান্টেজ আর মোর দেন অ্যাডভান্টেজ, এবং অপশন 4 যেটা আছে পুরোপুরি কন্ট্রাইন্ডিকেটেড, এটা দেখাই যাবে না, রাইট? সো ইউকে মেক ক্রাইটেরিয়াটা আমার মাথায় রেখে, FSRH ইউকে মেক ক্রাইটেরিয়া মাথায় রেখে আমার তার হিস্ট্রিটা নিতে হবে। এই একটা লাইন আপনি লিখে দিবেন, তাহলে আপনার ম্যাডাম মনে করবে যে হ্যাঁ এই মেয়েটা তো জানে যে ইউকে মেক ক্রাইটেরিয়া জিনিসটা কি। আপনি জানেন না কি জানেন না, আপনার পুরোটা মুখস্থ আছে না ইউকে মেক ক্রাইটেরিয়া, এটা কিন্তু কেউ দেখতে পাচ্ছে না, জাস্ট খালি এই একটা লাইন লিখে দিলেই হবে। এমনি আপনি কি কি বলে দিবেন, ওই যে যেটা বললাম ইউকে মেক ক্রাইটেরিয়া আমিও পারি না, হ্যাঁ, যে কোনটা কি, তখন মানে এটাও আমিও পারি না। আমি কি কি দেখে মনে রাখছি যে আমি ওনাকে কি দিব, যেহেতু নিউলি ম্যারিড কাপল, আমি তাকে ওসিপি দিব, ব্যারিয়ারতে কোনো কন্ট্রাইন্ডিকেশন নেই, তো আমি তাকে ওসিপি দিব। তো ওসিপি যেহেতু দিব, ওসিপির কন্ট্রাইন্ডিকেশন কি কি আছে আমি সেগুলা মনে করে করে সবগুলা পয়েন্ট লিখে দিচ্ছি। এখানে মাত্র 1.5 আছে, 5টা পয়েন্ট উইল বি এনাফ। আমি যে 5টা পয়েন্ট লিখছি এটা নেসেসারি না, এটাই লিখতে হবে। আপনি অন্য কিছু লিখতে পারেন, হেডেক লিখতে পারেন, মাইগ্রেন লিখতে পারেন, ঠিক আছে? মাইগ্রেন অনেক ইম্পর্টেন্ট একটা ফিচার, আপনার যেটা যেটা মনে পড়ে আপনি সেটা 5টা লিখে দিতে পারেন। কিন্তু ওই যে বললাম ম্যাডাম এই পয়েন্ট এটা সবাই পারবে, ঠিক আছে, কিন্তু আপনার খাতার কোয়ালিটি বাড়বে হচ্ছে এরকম 2-3টা লাইনে। আচ্ছা, এখন কোন কন্ট্রাসেপটিভ গুলো সুইটেবল ফর হার 1.5 আছে, তাই না? তাহলে আমরা সুন্দর করে খালি লিখে দিলেই হয় ব্যারিয়ার মেথড আর হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিল, তাই না? আচ্ছা, আমরা তাকে কিন্তু এই কথাগুলো যদি আপনি লেখেন তাহলে হলো লেখাটা সুন্দর হয়। হ্যাঁ, আপনি শেয়ার ডিসিশন মেকিং করবেন পেশেন্টের সাথে, যে তুমি কি চাও। নিউলি ম্যারিড কাপল বলে সে যে একদম মানে কি বলবো 6 মাস 1 বছরের মধ্যে বাচ্চা দিয়ে দিবে তা কিন্তু না, সে কিন্তু একটা লং টার্ম টেম্পোরারিও নিতে চাইতে পারে অথবা লং টার্ম একটা কন্ট্রাসেপটিভও নিতে পারে, তাই না? তো আমি তার সাথে শেয়ার ডিসিশন মেকিং করব। শেয়ার ডিসিশন মেকিং এ আমি যদি দেখি যে সে টেম্পোরারি মেথড চাচ্ছে, তাকে আমরা কিছু নন ড্রাগ বা হচ্ছে নন মেডিকেল কিছু দিতে পারি, যেমন ন্যাচারাল মেথড কিছু আছে, যেমন ক্যালেন্ডার মেথড, বেসাল বডি টেম্পারেচার দিয়ে করতে পারে, সার্ভাইকাল মিউকাস স্টাডি, এগুলা দেখে আমরা বুঝতে পারি যে ওভুলেশন কখন হচ্ছে। ওইটা দেখে সে তার মানে মেনস্ট্রুয়েশনের সময় মানে মেনস্ট্রুয়েশনের সময় বলছি ইনসেমিনেশনের সময় কয়টাসের সময় যেটা আছে সেটাকে সে ঠিক করতে পারে। যদিও এগুলা খুব একটা বেশি ভালো পদ্ধতি না, এগুলার ফেলিউর রেট অনেক বেশি, তবু আপনি লিখবেন। তারপর উইথড্রল মেথড একটা হতে পারে, এগুলা হচ্ছে নন মেডিকেল। আচ্ছা, মেডিকেলের মধ্যে কি ব্যারিয়ার মেথড ইউজ করতে পারে, কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল ইউজ করতে পারে। আরেকটা কি লিখবেন যে সে যদি একটু লং টার্মের জন্য চায় তাহলে সে ইমপ্ল্যানন নিতে পারে। আমাদের মাথার মধ্যে অনেক বড় একটা চিন্তা আছে যে আপু, এখন কথা বলবে অনেকে যে আপু ইমপ্ল্যানন একটা বাচ্চাও হয়নি, আমরা কি নাকি তাকে ইমপ্ল্যানন দিতে পারবো? হ্যাঁ, তাকে আমরা ইমপ্ল্যানন দিতে পারবো। প্যারিটির সাথে ইমপ্ল্যাননের কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? প্যারিটির সাথে ইমপ্ল্যাননের কোনো সম্পর্ক নাই, এটা নালিপারাস পেশেন্টদেরকেও দেওয়া যেতে পারে। ওকে, তারপরে আসেন হলো হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ দ্য ওসিপি ফর দিস পেশেন্ট। কি পেশেন্টের জন্য কি আপনি লিখে দিতে পারেন ওসিপির জন্য, যেটা খাইতে অনেক সুবিধা, এটা রিভার্সেবল, এটা মানে প্রতিদিন এত বেশি মানে কি বলবো না, এত বেশি আপনার হচ্ছে মনিটরিং এর দরকার হয় না, তাই না? এভাবে করে আপনি লিখে দিতে পারেন। কিন্তু খাতাটা সুন্দর হবে কিসে, আপনি যদি কন্ট্রাসেপটিভ বেনিফিট নন কন্ট্রাসেপটিভ বেনিফিট লিখে জাস্ট খালি দুইটা পয়েন্ট করে লিখে দেন। কন্ট্রাসেপটিভ বেনিফিটের মধ্যে এই দুইটা, নন কন্ট্রাসেপটিভ বেনিফিটের মধ্যে এটা একটোপিক প্রেগন্যান্সি, এন্ডোমেট্রিওসিস, এগুলা থেকে আমাদের রক্ষা করে এটা। এইটা দেখেন এখানে কতগুলো পয়েন্ট লেখা নন কন্ট্রাসেপটিভ বেনিফিটে, এত পড়ার দরকার নাই, 5টা পয়েন্ট করবেন। হ্যাঁ, সব মিলিয়ে 5টা পয়েন্ট করবেন, যে এই কয়টা পয়েন্ট করলেই এনাফ দেওয়ার জন্য। কারণ আপনার কোনোদিনও দেখেন 2 মার্কস আছে, এত পয়েন্ট লেখার তো কোনো রকম দরকার নেই, 2টা পয়েন্ট লিখে দিলেই আপনার জন্য এনাফ। আচ্ছা, তারপরে একটা ইমার্জেন্সিতে আসছে একদম লাস্ট কোশ্চেন হয়তো এটা, যে আমরা একটা ইমার্জেন্সিতে আসছে 10 উইকস অফ প্রেগন্যান্সিতে পার ভ্যাজানাল ব্লিডিং নিয়ে এবং অ্যাবডোমিনাল পেইন নিয়ে। আচ্ছা, পার ভ্যাজানাল এক্সামিনেশনে আপনি দেখলেন সার্ভিক্স ওপেন এবং প্রোডাক্ট ইজ ফেল। আচ্ছা, তাহলে আমার ডায়াগনোসিস কি? অবশ্যই অ্যাবর্শন। আচ্ছা, কি ধরনের অ্যাবর্শন? অস ওপেন প্রোডাক্ট আমি ফেল করতে পারতেছি, সো ইটস ইনকমপ্লিট অ্যাবর্শন। মানে কিছু প্রোডাক্ট পড়ে গেছে, অস ওপেন হয়ে আছে, কিছু প্রোডাক্ট ভিতরে তো আমি পাচ্ছি। এখন যদি বলতো যে না আমি প্রোডাক্ট ভিতরে পাচ্ছি না,
ঠিক আছে, তাহলে এটা হয়ে যেত। সাধারণত কমপ্লিটে তো হচ্ছে হলো আপনার অস ক্লোজড হয়ে যায়, কারণ পুরো প্রোডাক্ট বার করে দেওয়ার পরে অসের তো আর কোনো কাজ নেই খুলে থাকার, সো অস ক্লোজ হয়ে যায়। সো অস যেহেতু ওপেন এবং ভিতরে আমি প্রোডাক্ট পাচ্ছি, তার মানে এটা পুরোপুরি হয় নাই, ইনকমপ্লিট অবস্থায় আছে, এটা হচ্ছে ইনকমপ্লিট অ্যাবর্শন। উইথ শক উইদাউট শক এটা লেখার দরকার আছে আপু? কোনো দরকার নেই, আমার এখানে শকের কোনো ফিচার লেখে নেই। সো আমার মাতুব্বরি করে এত কথা লেখার দরকার নেই, যেটুক দিচ্ছে ওটুকু আমি ইয়ে থাকি। কিন্তু আমাকে এখানে বলছে হাউ উইল ইউ ম্যানেজ দিস কেস। এতক্ষণ পর্যন্ত আপনি যতগুলা দেখছেন, হ্যাঁ, সবগুলোর মধ্যে এত নাম্বার কোনোটাই দেখেন নাই, দেখেন এটার মধ্যে 4 মার্কস আছে। ঠিক আছে আপু, এত কি লিখবো? হ্যাঁ, আমরা জানি, আমরা হয়তো মানে জেনারেল প্র্যাকটিসে অনেক কিছু ইউজ করি ইনকমপ্লিট অ্যাবর্শন, হয়তো আমরা কেউ ইএনসি করি, এখনো হয়তো কোথাও ডিএনসি করা হয় না, কিন্তু হয়তো এখনো কোথাও ডিএনসি করা হয়। হ্যাঁ, এমবিএ করতে পারেন, অনেক কিছুই করতে পারেন, কিন্তু আপনাদেরকে যখন ক্লাস করা হয়েছে, আপনাদের ক্লাস এটা হয়েছে নাকি আমি জানি না, মানে আপনার যখন ক্লাস করানো হবে আপনারা দেখবেন যে এর জন্য অ্যাবর্শনের জন্য অনেকগুলা গাইডলাইন আছে। আরসিওজি তে নাইস গাইডলাইন বলেন, ফিগো গাইডলাইন বলেন, ইউরোপিয়ান গাইডলাইন বলেন, এশিয়া গাইডলাইন বলেন, অনেকগুলাই আছে। মূলত ফিগো গাইডলাইনটাই আমরা মেনটেন করি। তো আপনি যে কোনো একটা গাইডলাইন মুখস্থ করলেই হবে, ঠিক আছে? কিন্তু আপনি যাই লিখবেন, যে আপুকেও আমি বললাম যে আমাদের কাছে পেশেন্ট অনেক কিছু নিয়ে আসে, কিন্তু আমি যখন লিখবো আমাকে কোনো একটা গাইডলাইন বেস করে লিখতে হবে। তো ফার্স্টে জেনারেল আমরা লিখে দিব কাউন্সিলিং, এমপ্যাথেটিক অ্যাটিটিউড, এগুলা দিব। এবং যেহেতু আমি বললাম পেশেন্ট শকে আছে নাকি নাই, আমি যদি এটা 2 পয়েন্ট থাকতো আমি এগুলোর কথা উল্লেখই করতাম না, আমি কাউন্সেলিং, এমপ্যাথেটিক অ্যাটিটিউড, অ্যানালজেসিক দিয়ে আমি এখানে শেষ করে ফেলতাম। কিন্তু এখানে যেহেতু 4 পয়েন্ট দিয়ে দিয়েছে, তাই আমি অতিরিক্ত কথাবার্তা লিখছি। এই যে অতিরিক্ত কথা কখন লিখতে হবে? যখন আপনার মার্কস বেশি, তখন কি আপনি অতিরিক্ত কথাবার্তা লিখবেন, যে দরকার হলে ইফ নিডেড আমি মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে যাব, যদি দরকার হয় আমি ব্লাড ট্রান্সফিউশনে যাব, কারণ ইনকমপ্লিট অ্যাবর্শনে অধিকাংশ পেশেন্টই আসে অ্যানিমিয়া নিয়ে, তাই না? অনেক বেশি ব্লাড লস হইতে, যদি দরকার হয়। ঠিক আছে, যেহেতু মার্কস 4 আমি এখন যদি দরকার হয় যাব, যদি মার্কস 2 হতো আমি যদি দরকার হয় যাইতাম না। হ্যাঁ, এবং আপনার এটার মধ্যে 4 মার্কস দেওয়ার একটা মাত্রই কারণ, সেটা হলো আপনি এই ডোজটা জানেন নাকি, এটা আপনাদের একটু কষ্ট করে মুখস্থ করা, এইটা বলেন বা আপনি যে গাইডলাইনই পড়েন নাকি, ওজিএসবি গাইডলাইনও আছে। হ্যাঁ, ওজিএসবি আমি এটা বলতে ভুলে গেছি, ওজিএসবি গাইডলাইন আছে, ওজিএসবি গাইডলাইনও আছে যে আমাদের মিসোপ্রোস্টলে কি কি ডোজ আছে। যেই গাইডলাইনই পড়েন না কেন আপনাকে পড়তে হবে। ওখানে যেহেতু 10 মিনিট রেজিস্ট্রেশন লেখা ছিল, যে লেস দেন 30 মিনিটস যেটা আছে এটা পড়লেই হবে। আপনি যদি পার ওরাল দেন তাহলে সিঙ্গেল ডোজে একটা 600 দিলেই হবে, সাবলিঙ্গুয়ালে দিলে 400 দিলেই হবে, 400 থেকে 800 হচ্ছে পার ভ্যাজানালি একটা দিলেই হবে। ঠিক আছে, সো আমরা প্রাইভেট প্র্যাকটিসে হয়তো অনেক কিছু ইউজ করি, হ্যাঁ, যে আপু সবাইকেই তো 2 ট্যাবলেট 3 আওয়ারলি দিয়ে দিই, অনেক জায়গায় আমরা পাইসাইটামিক্স 111 করে দিতেছি। সো আপনি কি নেন এটা আইডিয়াল না, কোন একটা গাইডলাইনে কি বলছে এটা আইডিয়াল। এই পয়েন্টগুলো আপনি যদি লিখে দিতে পারেন, সো ম্যাডাম অনেক বেশি খুশি হওয়ার কথা, আপনাকে ফুল মার্কস দেওয়ার কথা। তো যাই হোক, আমাদের শেষ হয়ে গেল আমাদের কোশ্চেন ডিসকাশন 3 and 4। 1 and 2 নিয়ে আমিনা আপু একটু পরে আপনাদের কাছে আসবেন, উনি হয়তো আপনাদেরকে বলবেন। আশা করছি সবার কাছে কোশ্চেন গুলা আমি যতটুখানি পেরেছি, যে কোশ্চেন গুলা সলভ করে দেওয়ার, আমি যেভাবে করে কোশ্চেন সলভ করে দেওয়া তো বড় কথা না, আপনারা সবাই কোশ্চেনের অ্যান্সার পারেন আমি বিশ্বাস করি। কিন্তু মেইন যে জিনিসটা সেটা হচ্ছে যে কোশ্চেনের অ্যান্সার কিভাবে করতে হবে, কোন জায়গায় আমার জানতে হবে, কোন জায়গায় আমাকে বাড়তে হবে, কোন জায়গায় আমাকে থামতে হবে। হ্যাঁ, আমি মনে করি যে মিড টার্মে এটা হলো মেইন কথা। আর আমি প্রথম দিকেই বললাম যে আমরা মিড টার্ম সবাই অনেক কষ্ট করে দিই। হ্যাঁ, মিড টার্ম আমার মনে হয় মেয়েদের জীবন এমনিতেই অনেক কষ্ট, সবগুলা মেয়েরই এক একটা ওয়ারিয়র। হ্যাঁ, মোমেন্ট ফর ওয়ারিয়র, আমার মনে হয় যে WWDটা মিলে এজন্যই, যে সবকিছু একটা মেয়ে সবকিছু কষ্ট করে এগিয়ে যেতে পারে। আপনি হয়তো অনেক কষ্ট করে মিড টার্মটার জন্য প্রিপারেশন নিচ্ছেন, হয়তো এর আগেও নিয়েছেন, সফলতা আসে নাই, তো অনেক কষ্ট হচ্ছে হয়তো। আমি এই কথাটা অনেক বেশি বিশ্বাস করি যে জীবনটা অনেক বেশি ইন্টারেস্টিং, শেষে দেখা যাবে যে আপনার যে এই কষ্টগুলাই একসময় আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। তো সবাইকে অনেক অনেক শুভকামনা। আমার কথা এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য। আমি 3-4 নিয়ে আলোচনা করলাম, একটু রেস্ট নেন, কফি টফি খান, একটু পরে আমিনা আপু আপনাদের স্টার্ট করে দিবে আপনাদের ক্লাস। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপুরা কি কফি খেতে চাচ্ছেন, ব্রেক নিতে চাচ্ছেন, নাকি আমি স্টার্ট করব? আমার সাথে যারা জয়েন করেছেন আমাকে কি শোনা যাচ্ছে?
জি ম্যাম, শুনতে পাচ্ছি ম্যাম। এখন আপনারা কি ব্রেক চাচ্ছেন নাকি আমি স্টার্ট করবো? আমি শুরু করেন ম্যাম। আচ্ছা ঠিক আছে। আজকের সফট সেশনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ডক্টর আমিনা ইসলাম, বর্তমানে এক্সপিএস পার্ট 2 ট্রেনিং করছি ঢাকা মেডিকেল কলেজে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে একটা অংশ অলরেডি আপনাদের সাথে ডিসকাশন হয়ে গেল ডক্টর মৌমিতা পলের সাথে। আমি করবো আপনাদের সেকেন্ড হাফ বা ফার্স্ট হাফ বলতে পারেন, সেকেন্ড হাফ করেছে আমাদের মৌমিতা। আচ্ছা তাহলে আমি স্টার্ট করছি। আচ্ছা আমার স্লাইডটা তো শেয়ার হয়েছে তাই না? সবাই কি ভিজিবল দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে ম্যাম। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, সো আমরা আজকের সলভ সেশন করব এফসিপিএস মিড টার্ম, মেইনলি এসিকিউ পোরশনটা। সো আমি প্রথমে আমার এই স্লাইডটা রেখেছি বিকজ এখনো যখন আমি যেহেতু আমরা অনগোয়িং ট্রেনিং করছি, সবাই ট্রেনিং এ যাই, যারা নেক্সট জানুয়ারিতে ক্যান্ডিডেট তারা অনেকেই আমাকে এখনো জিজ্ঞেস করে যে আপু কয়দিন পরীক্ষা দিতে যাব। হয়তো তারা জেনেসিস অ্যাডমিট আছে বা অন্য কোথাও অ্যাডমিট আছে, যেখানেই থাকুক না কেন, বা নিজে নিজে প্রিপারেশন নিচ্ছে। সো অনেকেই দেখা যায় যে আমরা আসলে এত বিজি শিডিউল থাকে আমাদের এই সময়টা, জাস্ট ইন দ্য মিডল অফ দ্য ট্রেনিং কোর্স আমাদের হচ্ছে ট্রেনিং পিরিয়ড, আমাদের এই পরীক্ষাটা দিতে হয়। সো আসলে আমরা কোনো কিছু আসলে গুছাই করতে পারি না মিড টার্মের জন্য। এটা হচ্ছে আমার মনে হয় সবচেয়ে বড় অবস্ট্যাকেল এই পরীক্ষাটার জন্য। যেমনটা আমরা এফসিপিএস পার্ট 1 এর জন্য খুব সুন্দর করে একটা গুছানো প্রিপারেশন নিই, মিড টার্মে আসলে সেটা নেওয়া হয়ে ওঠে না। যতই আমাদের ব্যাকআপ থাকুক, সাপোর্ট থাকুক, জেনেসিস থেকে খুব সুন্দর সুন্দর ক্লাস হচ্ছে, বাট দেখা যাচ্ছে যে ধৈর্য ধরে সেই ক্লাসগুলো করার সময় হচ্ছে না, ঠিক মতন পরীক্ষা দেওয়া হচ্ছে না। কিন্তু আমি প্রথমে আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যারা জেনেসিসে অ্যাডমিট আছেন, আমি পার্সোনালি জেনেসিসের স্টুডেন্ট ছিলাম। সো জেনেসিসের সাথে থেকে আমার ফার্স্ট অ্যাটেম্পটে যেহেতু আমি পাস করতে পেরেছি, আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা প্রত্যেকে প্লিজ ক্লাসগুলো করবেন এবং এক্সামগুলো দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি টাইম মতন পড়া শেষ না করতে পারেন, সেই উইকে আপনার পড়া শেষ হয় নাই, আপনি এক্সাম দিতে পারেন নাই, আপনি পরবর্তীতে জেনেসিস সেন্টারে গিয়ে এক্সাম কোয়েশ্চেনটা কালেক্ট করে আপনি বাসায় বসে এক্সাম দেন। এবং আপনাদেরকে জেনেসিস কিন্তু খুব সুন্দর একটা সলভ শিট প্রোভাইড করে আফটার ইচ ক্লাস টেস্ট, সেটা একটু আপনারা সলভ করার চেষ্টা করবেন, বোথ এসবিএ এন্ড এসিকিউ। ওকে, আচ্ছা তাহলে দেখেন আমি স্টার্ট করছি যে আপনাদের পরীক্ষার প্যাটার্নটা কি আসলে, সেখান থেকে একদম বিগিনিং থেকে স্টার্ট করি। বিকজ লাস্ট অ্যাডমিশনেও আমি যখন গেলাম, আমার কলিগ আমাকে জিজ্ঞেস করলো আপু কয়দিন যাব পরীক্ষা দিতে মিড টার্ম, ঠিক আছে? সো ওই কথাটা থেকে আমার এই স্লাইডটা দেখেন। টোটাল আমরা জানি ফর এফসিপিএস মিড টার্ম আমাদের টোটাল মার্কস হচ্ছে গিয়ে 200 এবং আমাদেরকে পেতে হবে আর 120। ওকে, আমাদের পাসিং মার্কস 120 এবং আমরা দুইটা পেপারে পরীক্ষা দিই। ফার্স্ট পেপার 1 হচ্ছে কি আমাদের এসবিএ থাকে, এসবিএ আমরা একদিন দিতে যাব এবং এসিকিউ আমরা সেকেন্ড দিন দিতে যাব। ওকে, SBA paper 1 50 questions থাকে, each question contains 2 marks, so total mark will be 100. and paper 2 যেটা আজকে আমাদের ডিসকাশনের টপিক SAQ, এখানে 4টা কোয়েশ্চেন থাকবে and total marks is again 100. ওকে, তাহলে এই 4টা কোয়েশ্চেন কিভাবে থাকে? অপস থাকবে SAQ 1 and 2, গাইনি থাকবে SAQ 3 and 4 এবং প্রত্যেকটা SAQ এর আন্ডারে 5টা করে কোয়েশ্চেন থাকে। ওকে, সো 5টা করে কোয়েশ্চেন থাকা মানে টোটাল কয়টা কোয়েশ্চেন? অপসে থাকবে 10টা, গাইনিতে থাকবে 10টা। ওকে, সো প্রত্যেকটা 5 মার্কস করে থাকবে, ঠিক আছে? ইচ কোয়েশ্চেনে 5 মার্কস করে থাকবে। তাহলে টোটাল যদি আমার 10টা কোয়েশ্চেন হয় তাহলে কত হবে? 50 মার্কস। সো অপসে 50, গাণিতে 50। এবার আসেন রিগার্ডিং দ্য টাইম ডিস্ট্রিবিউশন। আমি এখানে টাইম ডিস্ট্রিবিউশনটা মেনশন করি নাই, আমি বলে দিই আপনাদের এসবি এর জন্য 1 ঘন্টা 40 মিনিট টাইম থাকবে এন্ড এসিকিউ এর জন্য আপনাদের থাকবে 3 ঘন্টা। ওকে, সো 3 আওয়ার্স ফর 4 কোয়েশ্চেন। এখন আপনাদের কিন্তু 4টা পেপার প্রোভাইড করা হবে। আমার মনে হয় এই কথাগুলো আপনাদের শোনা খুবই দরকার, বিকজ আপনারা প্রথমে আমাকে জিজ্ঞেস করেন আপু পরীক্ষা কি রকম হয়, তাই না? আপনারা পড়ে যাচ্ছেন কিন্তু পরীক্ষা কি রকম দিবেন, কিভাবে অ্যানসার করবেন, এটাই যদি আপনারা না জানেন তাহলে আই থিংক সো পড়াটা এত সুন্দর হয়ে ওঠে না, ঠিক আছে? তাহলে দেখেন এই যে এসিকিউ নিয়ে আজকে আমাদের যে ডিসকাশন, যেহেতু 4টা কোয়েশ্চেন আসবে, আপনাদের কিন্তু 4টা খাতা দেওয়া হবে। এই 4টা খাতা আপনাদের শেষ করতে হবে 3 ঘন্টায়, ঠিক আছে? সো তাহলে আপনি ভাগ করে নেন তো 4টা খাতার জন্য আপনি কতটুকু সময় পাচ্ছেন। আপনি যদি গাইনিতে দেন 1.5 ঘন্টা, অপসে রাখতে হবে 1.5 ঘন্টা, রাইট? তাহলে 3 ঘন্টা চলে গেল। তাহলে ইচ কোয়েশ্চেনের জন্য আপনি কিন্তু পাচ্ছেন, ইচ পেপারের জন্য পাচ্ছেন কিন্তু 45 মিনিটস করে।
ঠিক আছে, তাহলে এসিকিউ 1 আপনি দিবেন 45 মিনিটস, এসিকিউ 2 দিবেন 45 মিনিটস, চলে গেল 1.5 ঘন্টা। এবার এসিকিউ 3 দিবেন 45 মিনিটস, এসিকিউ 4 দিবেন 45 মিনিটস, চলে গেল আরো 1.5 ঘন্টা, টোটাল 3 ঘন্টা। যেটা আমাদের হয়, আমরা অবস দিয়ে শুরু করি, 1 and 2 শেষ করতে আমরা 2 ঘন্টা পার করে দিই। যখন 2 ঘন্টা পার হয়ে যায় এসিকিউ 1 and 2 দিতে, তখন আমাদের গাইনি পোর্শনটা খারাপ হয়ে যায়, ঠিক আছে, ফেলটা তখনই হয়ে যায়। সো মাথায় রাখবেন দ্যাট কোনো কিছু আমি এক্সট্রা লিখবো না। অপসে অনেক লিখতে মন চাবে, বিকজ অপস আপনি অনেক জানেন, ঠিক আছে, মমিতা অলরেডি মেনশন করেছে অপস নিয়ে আমরা প্রচুর কাজ করি, যেহেতু ওয়ার্ডে লাস্ট 2 বছর আমরা কাজ করে আসছি। অপস আপনি অনেক কিছু বানাই লিখতে পারবেন, কিন্তু বানাই লেখার দরকার নাই, টু দ্য পয়েন্ট স্পেসিফিক লিখবেন যাতে আপনি পাস মার্কসটা পেতে পারেন, ঠিক আছে। এবার আসেন তাহলে আমরা শুরু করব আমাদের এসিকিউ অপস 1 and 2, ওকে। সো আজকে আপনাদের সাথে আমার ডিসকাশন এসিকিউ সলভ কোয়েশ্চেন নাম্বার 1 and 2। আচ্ছা, সো দেখেন প্রথম কোয়েশ্চেনটা কি ছিল। A 30 years old para to NVD, কোনো অ্যাবর্শন নেই তার, woman admitted in hospital through emergency at her 34 weeks of pregnancy with history of 4 episodes of convulsion at home। তাহলে কি হলো, একটা 30 বছরের ওমেন, সে আসছে, তার প্যারা কত, 2টা, ওকে, এবং 2টাই তার এনভিডি হয়েছে, নো সিজারিয়ান সেকশন কিন্তু, ঠিক আছে। তাহলে এটা আমাকে প্রথমেই খেয়াল রাখতে হবে, বিকজ when I am going to write the diagnosis, আমার যদি সিজারিয়ান সেকশন থাকে তাহলে কিন্তু অনেক সময় এতটুকু মিস হওয়ার কারণে ডায়াগনোসিস থেকে মার্কস কেটে গেল, ঠিক আছে। আমাদের কিন্তু লিখতে হয় তখন প্রিভিয়াস হিস্ট্রি অফ 1 সিজারিয়ান সেকশন অর 2 সিজারিয়ান সেকশন, এটা কিন্তু ডায়াগনোসিসের অন্তর্ভুক্ত। সো আমি প্রথমেই দেখে নিলাম দ্যাট তার প্যারা হচ্ছে কি 2 এবং 2টাই এনভিডি হয়েছে, কোনো অ্যাবর্শন নেই, ওকে। আচ্ছা, তার মানে এখন সে থার্ড গ্র্যাভিডা, ওকে। আচ্ছা, সে হসপিটালে আসছে এমার্জেন্সি দিয়ে, তার জেস্টেশনাল এজ কত, 34 উইকস অফ প্রেগন্যান্সি, এবং সে একটা হিস্ট্রি দিচ্ছে 4 এপিসোডস অফ কনভালশন এট হোম, 4বার তার কনভালশন হয়েছে। এখন আপনি তাকে এক্সামিনেশন করলেন, করে তার ব্লাড প্রেশার পেলেন 170/110, ওকে। তাহলে ব্লাড প্রেশার বেশি। পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করে আপনি কি পেলেন, সিমফাইশিও ফান্ডাল হাইট 34 সেন্টিমিটার, তার মানে আপনার সিমফাইশিও ফান্ডাল হাইট ইজ করসপন্ডিং উইথ দ্য জেস্টেশনাল এজ, তাই না। 34 উইকস অফ প্রেগন্যান্সি ছিল, সিমফাইশিও ফান্ডাল হাইট 34, তাহলে এখানে কোনো আইইউজিআর নাই বা কোনো মানে অন্য কোনো সিগনিফিকেন্ট কোনো কিছু আসবে না, ঠিক আছে, কারণ প্রং হয়ে আইইউজিআর থাকলে আমরা এটার করসপন্ডিংটা পাই না, ঠিক আছে। সো এগুলা কোনো কিছু নাই, বোঝা যাচ্ছে। ইউটেরাসটা সফট এবং নো ইউট্রাইন কন্ট্রাকশন এবং ফিটাল হার্ট রেট 140 বিটস পার মিনিট, তার মানে এটাও ভালো আছে। তার মানে পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে কিন্তু আপনি কোনো অ্যাবনর্মালিটি পান নাই, সবকিছু ঠিকঠাক, বাচ্চাও ঠিকঠাক। এবার আসেন পার ভাজাইনাল এক্সামিনেশন। পার ভাজাইনাল এক্সামিনেশনে আপনি কি পেলেন, সার্ভিক্সটা প্যারাস এবং প্রেজেন্টেশন কি ভার্টেক্স, দ্যাট মিন্স পেশেন্ট ইজ নট ইন লেবার, পেশেন্ট কিন্তু এখন লেবারেও নাই, যেহেতু তার আগের 2টা এনভিডি, এর জন্য তার সার্ভিক্সটা প্যারাস, আর বাচ্চার কন্ডিশন ঠিক আছে, প্রেজেন্টেশন ভার্টেক্স। আপনি বেডসাইড ইউরিন অ্যালবুমিন করে 2+ পেলেন। তাহলে দেখেন প্রথম কোয়েশ্চেনটা কি ছিল, হোয়াট ইজ ইয়োর ডায়াগনোসিস। আমরা একটু মার্কস ডিস্ট্রিবিউশনগুলো দেখে নিই। আমি বলেছি প্রত্যেকটা কোয়েশ্চেন থাকবে 5 মার্কস করে, তাহলে দেখেন ডায়াগনোসিস এখানে 0.5, প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট এসেছে, প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট এখানে হচ্ছে কি আপনাকে 5টা লিখতে হবে। দেখেন 0.5 into 5 ওটা বলে দিয়েছে 5টা, ঠিক আছে, তাহলে 2.5 এখানে। এবং স্পেসিফিক এই পেশেন্টের জন্য আপনি কি অবস্টেট্রিক ম্যানেজমেন্ট করবেন, এখানে 2 মার্কস। তাহলে দেখেন আমার ডায়াগনোসিস কি হবে, ডায়াগনোসিস হবে থার্ড গ্র্যাভিডা, 34 উইকস অফ প্রেগন্যান্সি উইথ অ্যান্টিপার্টাম এক্লাম্পসিয়া, ক্লিয়ার, বিকজ পেশেন্টের কনভালশনের হিস্ট্রি আছে, ব্লাড প্রেশার বেশি এবং ইউরিনে প্রোটিন, ইউরিন অ্যালবুমিন পজিটিভ, ওকে। তাহলে অল দিস 3 ফিচার্স, অ্যালবুমিন, ব্লাড প্রেশার বেশি এবং কনভালশন, আমার কনক্লুশন কি হলো, এক্লাম্পসিয়া, অ্যান্টিপার্টাম এক্লাম্পসিয়া, ওকে। আদার্স কিন্তু কোনো তার প্যাথোলজি এখানে নাই, সেজন্য আমার ডায়াগনোসিস জাস্ট এতটুকুই হবে। জাস্ট ওয়ার্ডে আমরা একটা পেশেন্ট রিসিভ করার পরে যেভাবে ফাইলটা কমপ্লিট করার পরে নিচে ডায়াগনোসিসটা লিখি, এটা ঠিক জাস্ট এইভাবেই আপনারা লিখবেন। জাস্ট আপনি এখানে সিনারিওটা দিয়ে দেওয়া আছে, হিস্ট্রিটা আপনাকে বলে দিচ্ছে, আর ওয়ার্ডে আপনি নিজে হিস্ট্রিটা নেন, নাথিং এলস, ঠিক আছে। সো ঠান্ডা মাথায় আপনি প্রথমে ডায়াগনোসিসটা লিখবেন। নেক্সটে আসি, এই কোয়েশ্চেন থেকে আমাদের জানতে চেয়েছে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। তাহলে যেহেতু আমি বলে দিয়েছি এখানে ছিল কি 5টা পয়েন্ট জানতে চেয়েছে, বলে দিয়েছে, মার্কস দেখে আপনি হিসাব করে ফেলবেন। যখন বলে দিবে না এনি 4 এনি 5, তখন মার্কসের মধ্যে কিন্তু দেওয়া থাকে যে 0.5 বা 0.25 ইন্টু এত,
ঠিক আছে? তাহলে যেটা দিয়ে আপনাকে গুণ দিয়েছে সেটা দেখে আপনি বুঝে যাবেন যে আপনাকে কয়টা পয়েন্ট লিখতে হবে। ঠিক আছে? সেই অনুযায়ী আপনি একদম গোটা গোটা করে লিখবেন এবং গোটা গোটা মার্কস পেয়ে যাবেন দেখবেন। ঠিক আছে? তাহলে দেখেন এখানে কি আসবে, আমার ইমিডিয়েট রিসাসিটেশন এবং জেনারেল ম্যানেজমেন্ট, আমি যে কোনো একটা লিখতে পারি। ইমিডিয়েট রিসাসিটেশনও লিখতে পারি অথবা জেনারেল ম্যানেজমেন্ট। এখানে কেন আমি প্রথমে জেনারেল ম্যানেজমেন্টে আসলাম, বিকজ দেখেন আপনার কিন্তু এই পেশেন্টটা অ্যান্টিপার্টাম এক্লাম্পসিয়া নিয়ে আসছে। ঠিক আছে? মানে হিস্ট্রি দিচ্ছে যে একটা তার অ্যান্টিপার্টাম এক্লাম্পসিয়া, তার মানে নিশ্চয়ই তাকে সে আসার পরে তার একটা জেনারেল ম্যানেজমেন্টের প্রয়োজন আছে, তাই না? যে তার কনভালশন এখনো আছে কিনা আপনি সেটা দেখলেন। পেশেন্টকে আপনি প্রথমে শাউট ফর হেল্প করতে হবে আপনাকে, তারপর পেশেন্টকে পজিশনিংটা ঠিক করতে হবে, লেফট ল্যাটারাল পজিশন করতে হবে, তারপর অক্সিজেন লাগলে অক্সিজেন দিবেন, তার হচ্ছে তার যদি মাউথ গ্যাগ দেওয়া লাগে, টাং বাইটার একটা ইয়া থাকে, ফিচার্স থাকে, সেক্ষেত্রে মাউথ গ্যাগ দিবেন, ক্যাথেটার করবেন। ঠিক আছে? তো এই সবকিছু চলে যায় কিন্তু আপনাদের এই ইমিডিয়েট রিসাসিটেশনের মধ্যে। তারপর আসেন নেক্সট আমার প্রিন্সিপালটা কি, তার কনভালশন থাকলে আমাকে কন্ট্রোল অফ কনভালশন করতে হবে। ঠিক আছে? কি দিয়ে করি আমরা? ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে করি। আচ্ছা, নেক্সটে আসেন কন্ট্রোল অফ হাইপারটেনশন। আমার যেহেতু এখানে ব্লাড প্রেশারটা বেশি, আমাকে তাকে প্রেশারটা কন্ট্রোল করতে হবে। এই ক্ষেত্রে আমরা কি ইউজ করি? ইনজেক্টেবল অ্যান্টি হাইপারটেনসিভ এজেন্ট ইউজ করে থাকি। ওকে, ল্যাবেটালল। নেক্সটে আসেন স্পেসিফিক অবস্টেটিক ম্যানেজমেন্ট আমাকে দিতে হবে। যেহেতু আমাকে বলছে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, আমি প্রিন্সিপাল গুলাই শুধু হেডলাইন গুলো লিখবো। আর অবস্টেটিক ম্যানেজমেন্টটা কি, আমাকে কিন্তু এখন কি করতে হবে, যেহেতু অলরেডি তার একটা কনভার্সনের হিস্ট্রি আছে 4 বার 4 এপিসোডস, এই জন্য আমাকে ডেলিভারি করতে হবে উইদিন 6 to 8 আওয়ার্স ইরেসপেক্টিভ অফ জেস্টেশনাল এজ। ওকে, আচ্ছা, এবার আসেন পোস্টপার্টাম কেয়ারটা আমি কি করব? পোস্টপার্টাম কেয়ারে আমাকে ম্যাগনেসিয়াম সালফেটটা, ধরেন পেশেন্টটা আসলো, আমি দেখছি এই পেশেন্ট কনভার্সনে আসছে 38 উইকসে আসলো, আমি সাথে সাথে তাকে টার্মিনেশন করলাম। এখন আমি তো ম্যাগনেসিয়াম সালফেট আসার পরেই স্টার্ট করেছিলাম, তাহলে কি ম্যাগনেসিয়াম সালফেট বন্ধ করে দিব? না, আমাকে কিন্তু ম্যাগনেসিয়াম সালফেটের ডোজটা কমপ্লিট করতে হবে। তাহলে কিভাবে দিই আমরা? ম্যাগনেসিয়াম সালফেট শুড বি কন্টিনিউড ফর 24 আওয়ার্স আপ টু লাস্ট সিজার অর ডেলিভারি হুইচ এভার ইজ লেটার। ঠিক আছে? তাহলে যদি আমার ডেলিভারি না হয়ে থাকে তাহলে আমি লাস্ট যে সিজার কনভার্সনটা হয়েছে সেখান থেকে 24 ঘন্টা অথবা ডেলিভারি হয়ে গেলে ডেলিভারি পর্যন্ত। ওকে, ঠিক আছে? তাহলে এটা গেল আপনার সেকেন্ড কোয়েশ্চেন, প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। এই সিনারিও থেকে থার্ড আমার কি কোয়েশ্চেন ছিল দেখেন, হোয়াট ইজ দ্য অবস্টেটিক ম্যানেজমেন্ট? এখানে ছিল 2 মার্কস। তাহলে অবস্টেটিক ম্যানেজমেন্ট আমি সরাসরি দত্ত থেকে লিখেছি। আচ্ছা, বুকস এর কথা আমি একটু প্রথমে বলে দিই। বুকস হচ্ছে কি আপনারা দত্তটাই ফলো করবেন। আমি প্রেফার করেছি মিড টার্মের জন্য প্রিপারেশন দত্ত থেকে নেওয়ার। দত্ত থেকে আমি নিজের মতন করে ছোট ছোট করে গুছিয়ে নিজের মাইন্ড মানে ব্রেনে সেট আপ করে নিয়েছি যে এরকম প্রশ্ন আসলে আমি এভাবে লিখবো, এরকম প্রশ্ন আসলে আমি এভাবে লিখবো। অপটিমামের কিছু হেল্প নিয়েছি, বাট অপটিমাম আপনারা পড়তে যাবেন না, বিকজ অপটিমামে কিন্তু এটা আমাদের পার্ট 2 এর পরীক্ষা। হ্যাঁ, এমএস ফাইনাল অথবা এফসিপিএস পার্ট 2, এখানে কিন্তু অনেক ডিটেলস লেখা। এত ডিটেলস আপনি লিখতে গেলে আপনি কিছুই লিখে আসতে পারবেন না, উল্টা আরো সব পড়া ভুলাই যাবে। কারণ মিড টার্মে কিন্তু পড়া আমার কাছে মনে হয়েছে প্রিপারেশন নেওয়ার সময় ভালোই পড়া। ঠিক আছে? এত কম না, কিন্তু এতগুলা চ্যাপ্টার। দেখেন আপনার অপস থেকে 10টা প্রশ্ন মানে 10টা চ্যাপ্টার চলে আসছে। ইউ ডোন্ট নো আপনার কোন 10টা চ্যাপ্টার আসবে। গাণিত থেকে 10টা চ্যাপ্টার চলে আসবে পরীক্ষায়। টোটাল 20টা চ্যাপ্টারের উপর আপনি কিন্তু পরীক্ষায় বসতেছেন। তাহলে এই 20টা চ্যাপ্টার কোথা থেকে আসবে আপনি কিন্তু জানেন না, তাই না? আচ্ছা, তাহলে আসেন আমি চলে যাই আমাদের কোয়েশ্চেনে, দ্যাট অবস্টেটিক ম্যানেজমেন্ট। দেখেন যদি আমার কনভার্সন ফিক্স কন্ট্রোলড হয় এবং আমার জেস্টেশনাল এজ যদি মোর দেন ইকুয়াল টু 34 উইকস হয়, এখানে কিন্তু আমার সিনারিওতে ছিল 34 উইকস। ওকে, তাহলে এইটার জন্য কিন্তু আমার এই সিনারিওর জন্য কিন্তু ইন দিস কেস আমি একটু ওভারঅল লিখেছি আপনাদেরকে দেখানোর জন্য। ইন দিস কেসের জন্য কিন্তু আমার প্রথম পয়েন্টটাই চলে আসছে, এবং এখানে কিন্তু বলে দিছে হিস্ট্রি অফ 4 এপিসোড অফ কনভার্সন। সে হিস্ট্রি দিচ্ছে, এখন কিন্তু পেশেন্ট ইজ নট অন কোনো অ্যাক্টিভ কিন্তু সে নিয়ে আসে নাই। তা না হলে কিন্তু আপনি এক্সামিনেশন পয়েন্টে লিখতেন দ্যাট পেশেন্ট ইজ স্টিল হ্যাভিং কনভালশন অর এরকম কিছু। ঠিক আছে? পেশেন্ট কিন্তু অ্যাক্টিভ কনভালশনে নেই, তাহলে আপনার কিন্তু অ্যান্সার এতটুকুই। ঠিক আছে? প্রথমটা। পরেরটুকু আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে, জাস্ট একটা পুরো একটা ওভারভিউ দিয়ে দিলাম যে অবস্টেটিক ম্যানেজমেন্ট আসলে আমরা কিভাবে লিখবো। তাহলে দেখেন, প্রেগন্যান্সি মোর দেন ইকুয়াল টু 34 উইকস হলে আমার ডেলিভারি শুড বি ডান। এখানে আমার ফ্যাক্টর দেখবো আমরা 2টা। আমরা হচ্ছে কি পার ভাজাইনাল এক্সামিনেশন করে আমি দেখতে হবে whether the cervix is favorable or not and whether there is any contraindication of vaginal delivery or not. ঠিক আছে? তাহলে আমি যদি দেখি cervix is favorable and there is no contraindication of vaginal delivery, তাহলে আমাকে কি করতে হবে? ইন্ডাকশনে চলে যেতে হবে। ওকে, তাহলে আমার সার্ভিক্স ফেভারেবল থাকলে আমি সার্জিক্যাল ইন্ডাকশনে যাব। সেটা কি? আমার লো রাপচার অফ মেমব্রেন, মানে আমি এআরএম করব। ঠিক আছে? এআরএম করে দিব। এন্ড পাশাপাশি যদি আমার প্রয়োজন হয় আমি অক্সিটোসিন ড্রিপ স্টার্ট করতে পারি। গেল। আর যদি আমার সার্ভিক্স আনফেভারেবল হয় তাহলে কি করতে হবে? আমার সার্ভিক্স যেহেতু ফেভারেবল না, আমাকে আগে সার্ভিক্সটা রাইট করতে হবে, তাই না?
ওকে, তাহলে আমি সার্ভাইকাল রাইপেনিং এর জন্য প্রোস্টাগ্ল্যান্ডিন E2 জেল ইউজ করতে পারি, ঠিক আছে? তারপর আমি কি করব, ARM করব। ওকে, তাহলে আমার ইন্ডাকশন কিন্তু প্রথমে আমরা বুঝতে পারছি দ্যাট এটা আমরা সার্জিক্যাল ইন্ডাকশন করে থাকি, কিন্তু যদি আমার রাইপেনিং না থাকে সার্ভিক্স, সেক্ষেত্রে রাইপ করে নিব আমি মেডিকেল ইন্ডাকশন দিয়ে, প্রোস্টাগ্ল্যান্ডিন দিয়ে, তারপরে আমি সার্জিক্যাল ইন্ডাকশন দিব। ওকে, এন্ড কখন আমরা সিজারিয়ান ডেলিভারির দিকে যাব? সিজারিয়ান ডেলিভারি ইজ ডান ফর অবস্টেটিক ইন্ডিকেশনস। ওকে, যখন আপনি দেখবেন that আপনার ইন্ডিকেশন আছে, এই পেশেন্টের যেমন আগের দুইটাই কিন্তু এনভিডি, তার মানে তার প্যারাস অস, তখনই প্যারাস অস ছিল, তার মানে আমি ইনডিউস করলে, ঠিক আছে, আমি অগমেন্ট করলে বা ইনডিউস করলে এই পেশেন্টের আমি নর্মাল ভাজিনাল ডেলিভারি করতে পারবো। বাট যদি আপনার এরকম থাকে তার আগের তার সবগুলোই সিজারিয়ান সেকশন, তখন কিন্তু আপনাকে এক্সক্লুড করে নিতে হবে তার আগের বাচ্চাগুলো তার সিজারিয়ান সেকশন কেন হয়েছে, তাই না? তাহলে সিজারিয়ান সেকশনের যদি কোনো ইন্ডিকেশন থাকে, তাহলে আপনি সেই ক্ষেত্রে সিজারিয়ান ডেলিভারি করবেন, লাইক ম্যাল প্রেজেন্টেশন বলা ছিল দত্তে। আচ্ছা, নেক্সট, এবার যদি আপনার জেস্টেশনাল এজ, আমার অ্যান্সার কিন্তু হয়ে গিয়েছে আপনাদের এই পরীক্ষার জন্য, মানে এই কোয়েশ্চেনের জন্য এতটুকুই লিখবেন। কিন্তু যদি আপনার লেস দ্যান 34 উইকসও হয়ে থাকে, তখন আপনি কি করবেন, ডেলিভারি ইজ রিকমেন্ডেড ইন আ সেটআপ উইথ নিউনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট। সেখানে আপনার অবশ্যই NICU সাপোর্ট যেখানে থাকবে সেখানে আপনি ডেলিভারি করবেন। আপনার ইনস্টিটিউশনে না থাকলে আপনি রেফার করে দিবেন। এবার আসেন, যদি ফিটস না কন্ট্রোল থাকতো, আমার সিনিয়রদের কিন্তু ফিটস অলরেডি কন্ট্রোল, একটু জেনে রাখেন, যদি ফিটস কন্ট্রোল না থাকে তাহলে আমাদের কি করতে হবে, ইফ দ্য ফিটস আর নট কন্ট্রোল উইথ অ্যান্টিকনভালসেন্ট উইদিন এ রিজনেবল পিরিয়ড 6 থেকে 8 আওয়ার্স, ঠিক আছে, টার্মিনেশন শুড বি ডান। এই ক্ষেত্রে আমি টার্মিনেশন কিভাবে করব, লো রাপচার অফ মেমব্রেন করব, অক্সিটোসিন ইনফিউশন দিতে, ঠিক আছে। আর যদি আনফেভারেবল ফ্যাক্টরস থাকে তাহলে আমি সিজারিয়ান সেকশনে চলে যাব। এন্ড ফলোইং ডেলিভারি আমি কি করব, ফলোইং ডেলিভারি আমাকে কিন্তু অবশ্যই অক্সিটোসিন দিতে হবে, IM অর IV, বিকজ এই পেশেন্টগুলোর কিন্তু PPH এর চান্সেস বেশি থাকে, ঠিক আছে। যেহেতু পেশেন্টের ব্লাড প্রেশারটা বেশি থাকে, PPH এর চান্সও বেশি থাকে। ওকে, তাহলে আমার 1 নাম্বার কোয়েশ্চেনের A শেষ। এবার আসেন, আমি কোয়েশ্চেন নাম্বার 1 এর B তে চলে যাচ্ছি। A 32 years old diabetic woman came at her booking visit at 11 weeks of gestation. Okay? এবং তার হিমোগ্লোবিন A1C কি 9.5। তাহলে দেখেন যে 11 উইকসেই অলরেডি 9.5 নিয়ে আসছে, এটা কিন্তু DIP, তাই না? এটা কিন্তু কখনোই GDM হবে না, কারণ দেখেন আমার হিমোগ্লোবিন A1C অনেক বেশি এবং তার জেস্টেশনাল এজ কেবল মাত্র 11 সপ্তাহ, তাই না? আচ্ছা, তাহলে দেখেন এখানে আপনাকে ডায়াগনোসিস চাই নাই, বাট স্টিল আমি একটু বলে দিলাম আপনাদেরকে যে আপনাদেরকে তো এরকম সিনারিওতে ডায়াগনোসিসও করতে দিতে পারে, কখন GDM বলবেন, কখন DIP বলবেন, বা ডায়াবেটিস মেলাইটিস ইন প্রেগন্যান্সি বলবেন। ওকে, এবার আসেন, আপনার এখান থেকে কোয়েশ্চেন ছিল দুইটা এবং দুইটাই কিন্তু ছিল 2.5 করে। What is the significance of measuring hemoglobin A1C? আর একটা ছিল what are the different malformations may occur in infant of this lady? তাহলে দেখেন কিছু কিছু কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু আপনি আপনাদের পার্ট 1 এর নলেজ থেকেই দিবেন। যেমন ধরেন এই 2 নম্বর কোয়েশ্চেনটা কিন্তু আমরা যদি কেউ নাও পড়ে যাই, আমরা কিন্তু আমাদের সেই FCPS পার্ট 1 এর নলেজ দিয়ে দিতে পারি, তাই না? আচ্ছা, তাহলে আসেন প্রথমে সিগনিফিকেন্সটা কি অফ মেজারিং হিমোগ্লোবিন A1C। তাহলে hemoglobin A1C কি জিনিস, we all know that this is estimation of glycosylated hemoglobin A, ওকে। এবং এটা কি রিফ্লেক্ট করে, সিগনিফিকেন্স মানে কি ইম্পর্টেন্স, তাই না? তাহলে এটা কি রিফ্লেক্ট করে, রিফ্লেক্ট দ্য কোয়ালিটি অফ ডায়াবেটিক কন্ট্রোল ওভার দ্য প্রিভিয়াস 3 মান্থস। আমার শেষ 3 মাসের, আগের 3 মাসের যে ডায়াবেটিক কন্ট্রোলটা, আমার ডায়াবেটিক লেভেলটা কেমন ছিল সেটা ইন্ডিকেট করে, whether it was controlled or uncontrolled. ওকে, আচ্ছা। এন্ড আমার যেহেতু এখানে আমি একটা প্রেগনেন্ট লেডির জন্য হিমোগ্লোবিন A1C দেখছি, সো আমি শুধু লাস্ট 3 মাসের ডায়াবেটিক কন্ট্রোল কি কন্ট্রোল না সেটা লিখে দিলে হবে না, বিকজ এটা একটা নর্মাল পারসন না, দিস ইজ আ প্রেগনেন্ট লেডি। এজন্য আমাকে আরো কিছু পয়েন্ট লিখতে হবে, দ্যাট ওভারঅল রিস্ক অফ ফিটাল ম্যালফরমেশন আর ইনক্রিজড when the level of hemoglobin A1C is high। তাহলে আমার এই যে ফিটাল ম্যালফরমেশনের রিস্ক কিন্তু অনেক বেশি বেড়ে যাচ্ছে, বিকজ এই পেশেন্টটা কিন্তু অলরেডি ফার্স্ট ট্রাইমেস্টারে আছে, যেই সময় কিনা অর্গানোজেনেসিস হয় সেই সময় তার হিমোগ্লোবিন A1C এত বেশি, তার মানে কিন্তু তার কনজেনিটাল ম্যালফরমেশনের চান্সেস অনেক বেশি। ইউজুয়ালি আমরা চাই ইন প্রেগন্যান্সি লেস দেন 6 রাখার, ঠিক আছে। এবং তারপর আপনি লিখে দিবেন that chances of major congenital malformation is about 8% and 23% when the values are 9.5 and 10 রেসপেক্টিভলি, ঠিক আছে। তাহলে কি দেখেন 8% হবে যখন 9.5 থাকবে এবং সেটা হয়ে যাবে 23% চান্সেস যখন 10 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই
তিনটা লাইন আপনি একটু লিখলেন অ্যাবাউট দ্য সিগনিফিকেন্স অফ হিমোগ্লোবিন A1C। তারপর যদি আপনি চান আপনি নর্মাল ভ্যালুটা লিখতে পারেন। আমি আমার পরীক্ষায় লিখি নাই, বাট এখানে জাস্ট আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য এখানে অ্যাড করে দিয়েছি দ্যাট হিমোগ্লোবিন A1C আমার নর্মাল টলারেন্স কত, লেস দ্যান 5.6, যদি আমার ইম্পেয়ার্ড থাকে তাহলে 5.7 to 6.4, অ্যান্ড আমি তখনই ডায়াবেটিস বলে দেবো যদি মোর দেন 6.5 থাকে। ওকে, আচ্ছা এবার আসেন, বাট প্রেগন্যান্সিতে আমাদের টার্গেট হচ্ছে অ্যাটলিস্ট যেটা হবে লেস দ্যান 6। ওকে, এবার আসেন হোয়াট আর দ্য ডিফারেন্ট ম্যালফরমেশনস। তাহলে এটা সরাসরি দত্তর চারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কি কি ম্যালফরমেশনস হতে পারে, এটা সুন্দর করে আপনারা প্রথমেই লিখে দিলেন। দেন আমার মেজর বার্থ ডিফেক্ট হওয়ার চান্সেস থাকে 6 to 10% কেসে একটা ডায়াবেটিক মাদারে, এবং আপনি সিস্টেম ওয়াইজ সুন্দর করে লিখবেন। আপনাকে সবগুলাই লিখতে হবে এমন কিন্তু না, 2.5 মার্কস আপনি প্রত্যেকটা থেকে 3টা করে লেখেন, কিন্তু আপনি যদি সিস্টেম ওয়াইজ ভাগ করে লেখেন আপনার অ্যান্সারটা কিন্তু প্রেজেন্টেশনটা একটু রিচ হলো, তাই না? একটু প্রেজেন্টেশনটা দেখতে ভালো হলে ম্যাডামদের হাতে নাম্বারটাও বেশি বেশি আসবে। এবং আপনারা তো জানেন প্রত্যেকটা পেপার আসলে একটা ম্যাডাম দেখেন না, এর জন্য হচ্ছে কি আপনাদের যেটা করতে হবে প্রতিটা পেপারের উপর সমান এমফাসিস দিতে হবে। আমরা ইউজুয়ালি কি হয়, পেপার 1 দিয়ে যখন শুরু করি, পেপার 1 মানে আমি বলতে চাচ্ছি 4টা খাতার কথা, ঠিক আছে? মানে এসএকিউ 1 2 3 4। সো এসএকিউ 1 যখন আমরা শুরু করি প্রথম খাতাটা খুব সুন্দর হয়, সেকেন্ড খাতাটা আরেকটু সুন্দর, থার্ড খাতাটা মোটামুটি তাকানো যায়, ফোর্থ খাতার দিকে আর তাকানো যায় না। তাহলে দেখেন ফোর্থ খাতায় যদি আপনি 25, প্রত্যেকটা খাতায় 25 করে যদি ফোর্থ খাতায় গিয়ে 5 পান, তাহলে তো 5 মার্কসটা আসবে না আপনার, তাই না? আচ্ছা, তাহলে দেখেন কার্ডিওভাস্কুলার কি, কার্ডিওভাস্কুলার ASD VSD এগুলো হতে পারে কর্টিশন অফ দ্য অ্যাওর্টা, ট্রান্সপোজিশন অফ দ্য গ্রেট ভেসেলস, ফ্যালোর টেট্রোলজি। CNS তো আমরা সবাই জানি একটা ডায়াবেটিক মাদারের কিরকম কনজেনিটাল ম্যালফরমেশন নিয়ে বাচ্চা হতে পারে, নিউরাল টিউব ডিফেক্ট, এনএনকেফালি, এটা মোস্ট কমনলি আমরা দেখে থাকি। তাছাড়াও আপনার মাইক্রোকেফালি এগুলো থাকতে পারে, রেনাল এজেনেসিস, হাইড্রোনেফ্রোসিস এগুলো থাকতে পারে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিউডিনাল অ্যাট্রেসিয়া, ওমফ্যালোসিস এগুলো হচ্ছে মোস্ট কমন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এগুলো একটু আপনারা সিস্টেম ওয়াইজ দেখবেন। আমরা চলে যাচ্ছি আমাদের কোয়েশ্চন নাম্বার 1C। A 27 years old primary gravid woman came at 34 weeks of gestation for the sonogram report showing pregnancy. পেশিক্সে এসেছে, ঠিক আছে? ফার্স্ট টাইম সে 34 উইকসে আসছে, ঠিক আছে? ANC তে দেখেন 34 উইকস অফ জেস্টেশন ইন ANC ক্লিনিক ফর দ্য ফার্স্ট টাইম। সে 34 উইকসে ফার্স্ট টাইমে এসেছে আপনার কাছে USG রিপোর্ট নিয়ে, এবং আপনি USG রিপোর্টে টুইন প্রেগন্যান্সি দেখতে পাচ্ছেন। ওকে, নাও question is, প্রথম যেটা ছিল additional information can be obtained on USG besides the presence of a fetus। তাহলে সেই যে আলট্রাসোনোগ্রাম রিপোর্টটা আপনার কাছে নিয়ে আসছে সেটা টুইন প্রেগন্যান্সি আপনি দেখতেই পাচ্ছেন, দুটো ফিটাস দেখতে পাচ্ছেন। আপনি এডিশনাল কি কি ইনফরমেশন পেতে পারেন? ওকে, এটা ছিল আপনার 2 মার্কস। এন্ড what are the common maternal complication of this twin pregnancy? তাহলে এইখানে কিন্তু আপনার একটা টুইস্ট আছে। টুইস্টটা হচ্ছে কি, এখানে কিন্তু ওভারঅল টুইন প্রেগন্যান্সির কমপ্লিকেশন জানতে চেয়েছে। এখানে কিন্তু আলাদা করে কোরিওনোসিটি যে আমরা ভাগ করে একটা পড়ি, ঠিক আছে? মনোকোরিয়নিক, মোনোঅ্যামনিওটিক, মোনোকোরিয়নিক, ডাইঅ্যামনিওটিক, ডাইকোরিয়নিক, ডাইঅ্যামনিওটিক এরকম করে কিন্তু আসে নাই। সো আপনি খেয়াল রাখবেন দ্যাট এখানে কোন কমপ্লিকেশনগুলো জানতে চেয়েছে, ওইভাবে আসলে কিন্তু আমাদের কমপ্লিকেশনগুলো চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? এখানে ওভারঅল একটা টুইন প্রেগন্যান্সির কমপ্লিকেশন জানতে চেয়েছে। সো কোয়েশ্চেনটা ভালো করে পড়ে তারপর অ্যান্সার দিবেন, ঠিক আছে? তাহলে আসেন আমরা কি কি এডিশনাল ইনফরমেশন পেতে পারি। সো দেখেন ফার্স্ট ট্রাইমেস্টার, আমি এখানে ট্রাইমেস্টার ওয়াইজ লিখেছি, আপনারা চাইলে ট্রাইমেস্টার ওয়াইজ লেখা লাগবে এমন কিন্তু না, কারণ পেশেন্টটা কিন্তু অলরেডি আসছে আপনার 34 উইকসে, মানে সে আসছে থার্ড ট্রাইমেস্টারে, এবং এখানে টুইন প্রেগন্যান্সি দুটো ফিটাস ছাড়া আপনি যা যা দেখতে পাচ্ছেন আপনি সব এক টানেও লিখতে পারেন। ওকে, নো প্রবলেম। বাট আমি এখানে ট্রাইমেস্টার ওয়াইজ লিখেছি আপনাদের সুবিধার্থে, দ্যাট আমরা একটা ইউএসজি তে টুইন প্রেগন্যান্সি ট্রাইমেস্টার ওয়াইজ কি কি দেখার চেষ্টা করি সেজন্য লিখেছি। ওকে, আচ্ছা, তাহলে ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা ইউজুয়ালি ভায়াবিলিটি, কর্নিসিটি, প্রেগন্যান্সি ডেটিংটা ক্যালকুলেট করে ফেলি, এবং তার কোনো অ্যাবনর্মালিটি, কনজেনিটাল অ্যাবনর্মালিটি ডিটেক্ট করার জন্য আমরা নুকাল ট্রান্সফারেন্সি এবং অ্যাসোসিয়েটেড ফাইন্ডিংস, মানে হতে পারে প্রেগন্যান্সির সাথে তার একটা ফাইব্রয়েড আছে, প্রেগন্যান্সির সাথে তার ওভারিয়ান সিস্ট আছে, তাই না? থাকতে পারে না? তাহলে এই অ্যাসোসিয়েটেড ফাইন্ডিংসও আমরা দেখে ফেলি ফার্স্ট ট্রাইমেস্টারে। ওকে, এবং পেশেন্টের কয়টা প্লাসেন্টা, ঠিক আছে, কয়টা অ্যামনিওটিক স্যাক তৈরি হয়েছে, মানে কোরিনোসিটিটা দেখে নিব আমরা। এবার আসেন সেকেন্ড ট্রাইমেস্টার আমরা কি দেখি, টুইন প্রেগন্যান্সির ফিটাল অ্যানোমালিজ আছে কিনা, প্লাসেন্টার লোকালাইজেশন গুলো কোথায়, এবং ডিটেল অ্যানাটমিক সার্ভে, যেটা আমরা কি বলি অ্যানোমালি স্ক্যান, তাই না? ওকে, থার্ড ট্রাইমেস্টারে গিয়ে আমরা গ্রোথ মনিটরিংটা করে থাকি, যে আমার টুইন প্রেগন্যান্সির দুটা ফিটাসের আমার কোনো অ্যাবনর্মাল মানে দুটা মানে
মানে প্রপোর্শনেট গ্রোথ হচ্ছে কিনা, দুজনের প্রপোর্শনেট গ্রোথ হচ্ছে কিনা, অথবা ডিসকর্ডেন্ট আছে কিনা কোন, ঠিক আছে। এবার আসেন লাই দেখবো আমরা, বাচ্চা দুইটার প্রেজেন্টেশন দেখবো, বিকজ এটা আমার থার্ড ট্রাইমেস্টারে দেখে ফেলতে হবে ফর প্ল্যানিং দ্য ডেলিভারি প্রসেস, এবং এএফআইটা কতটুকু আছে, এবং কোনো আমার ফিচার্স দুইটাই অ্যালাইভ আছে কিনা, অথবা দেখা যায় শেষের দিকে গিয়ে অনেক সময় সিঙ্গেল ফিটাল ডিমাইজ হয়ে যায়, সেটাও আমাদেরকে এক্সক্লুড করে নিতে হবে, ঠিক আছে। সো আপনারা চাইলে অ্যাজ আ হোল লিখবেন, ভায়াবিলিটি, কর্নিসিটি, প্রেগন্যান্সি ডেটিং, ফিটাল অ্যানোমালি, প্লাসেন্টা লোকালাইজেশন, এইভাবে টান দিয়ে লিখবেন, অথবা আমার মতন ভাগ করেও লিখতে পারেন। এবার আসেন ম্যাটারনাল কমপ্লিকেশনস। সো ম্যাটারনাল কমপ্লিকেশনস টুইন প্রেগন্যান্সিতে কি কি হয়? ফার্স্ট অফ অল, অবশ্যই এখানে যেহেতু দুইটা ফিটাস, ভিটাইসিটি লেভেলটা একটু বেশি থাকে কম্পেয়ার টু সিঙ্গেল টোন প্রেগন্যান্সি, তো সেই ক্ষেত্রে আপনার নশিয়া ভমিটিং থাকতে পারে, অ্যানিমিক বেশি হবে কারণ ডিমান্ড বেশি, দুটা বাচ্চা, ঠিক আছে। তাহলে অ্যানিমিয়া দেখতে হবে, এবং এই পেশেন্টগুলোর প্রি এক্লাম্পসিয়া ডেভেলপ করার চান্সেস বেশি থাকে। পলিহাইড্রোমনিয়াস হতে পারে, অনেক ক্ষেত্রে অলিগোহাইড্রোমনিয়াসও হয়ে যায়, যে একটা ফিটাসের অলিগো আর একটা ফিটাসের পলি এরকম হয়ে যায়। প্রিটার্ম লেবার হয়ে যায় ডিউ টু ওভার ডিস্টেনশন, ম্যাল প্রেজেন্টেশন থাকতে পারে বিকজ দুইটা ফিটাস, ঠিক আছে, অ্যাকোমোডেশনে প্রবলেম হয়। আর্লি অ্যান্টিপার্টাম হেমোরেজ, যেহেতু দুইটা ফিটাস ওভার ডিস্টেনশন, কোনো কারণে আপনার প্লাসেন্টাল অ্যাব্রাপশন হয়ে অ্যান্টিপার্টাম হেমোরেজ হতে পারে। মায়ের তো মেকানিক্যাল ডিস্ট্রেস হবেই, এবং পেশেন্ট যদি আমরা এই পেশেন্টগুলোকে যদি লেবার লেবার অ্যালাউ করি, সেই ক্ষেত্রে প্রলং লেবার হতে পারে। আর ম্যাক্সিমাম দেখা যায় টুইন প্রেগন্যান্সির ক্ষেত্রে আমার সিজারিয়ান ডেলিভারির চান্সেসটা বেড়ে যায়, এবং পিপিএইচ এর চান্সও বেড়ে যায় ডিউ টু ইউট্রাইন ওভার ডিস্টেনশনের কারণে আমার ইউট্রাইন অ্যাটোনিসিটি ডেভেলপ করে থাকে, এবং পোস্টন্যাটাল সাপোর্ট আমাকে দিতে হবে। পাশাপাশি আমার হচ্ছে গিয়ে থ্রোম্বো এম্বোলিজম হওয়ার চান্সেস বেশি থাকে। ওকে, আচ্ছা, চলে যাচ্ছি আমি নেক্সট কোয়েশ্চেনে। আমার কোয়েশ্চেন নাম্বার 1 এ ডি, a 26 years old primary gravid woman presented at 32 weeks of pregnancy with parvaginal bleeding, ঠিক আছে। তাহলে একটা প্রাইমারি পেশেন্ট আপনার কাছে এসেছে, 26 বছর বয়স, 32 সপ্তাহ প্রেগন্যান্সি নিয়ে, পারভাজিনাল ব্লিডিং নিয়ে। এখন আপনি আপনাকে পেশেন্টটাকে এক্সামিন করে আপনি দেখলেন এবং সাসপেক্ট করলেন দ্যাট দিস মাইট বি এ কেস অফ অ্যাব্রাপশিও প্লাসেন্টি। তাহলে এখানে আপনাকে বলে দিয়েছে ইটস আ কেস অফ অ্যাব্রাপশিও প্লাসেন্টি। এখন আপনার ডায়াগনোসিসের আর কোনো দরকার নাই, আপনাকে সরাসরি জানতে চেয়েছে ক্লিনিক্যাল ফাইন্ডিংস ইন ফেভার অফ প্লাসেন্টাল অ্যাব্রাপশন। তাহলে প্লাসেন্টাল অ্যাব্রাপশন হলে ক্লিনিক্যাল ফাইন্ডিং কি? বিকজ উই অল নো অ্যান্টিপার্টাম হেমোরেজ, এই 32 উইকসে যখন একটা পেশেন্ট পারভাজিনাল ব্লিডিং নিয়ে আসছে, তখন দুটো কারণে হতে পারে, তাই না? ডিউ টু প্লাসেন্টা প্রিভিয়া অথবা ডিউ টু অ্যাব্রাপশিও প্লাসেন্টি। কোয়েশ্চনে যেহেতু মেনশন করে দিয়েছে অ্যাব্রাপশিও প্লাসেন্টি, সো ইউ হ্যাভ টু নো দ্য ডিফারেন্সিয়েটিং পয়েন্ট বিটুইন প্লাসেন্টা প্রিভিয়া এন্ড অ্যাব্রাপশিও প্লাসেন্টি। এই ক্লিনিক্যাল ফাইন্ডিংগুলো আপনাকে লিখতে হবে, যেখানে মার্কস ছিল 2.5। And next question ছিল, suppose the patient is severely anemic. দেখেন এটার সাথে কিন্তু এটার কোনো সম্পর্ক নাই, এখানে অ্যাব্রাপশিও প্লাসেন্টি পর্যন্ত শেষ। এখন পেশেন্টকে আপনাকে সিনারিও আরেকটু বাড়িয়ে দিল দ্যাট এই পেশেন্টটার, সাপোজ আপনি ধরেন পেশেন্ট একদম সিভিয়ারলি অ্যানিমিক এবং তার ব্লাড প্রেশার অনেক কম, দেখেন 80/50, মানে পেশেন্ট কিন্তু শকে, 80/50, তাই না? এখন আপনাকে করতে বলেছে আউটলাইন দ্য প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট ইন দিস কেস। তার মানে একটা অ্যাব্রাপশিও প্লাসেন্টির নরমাল ক্লিনিক্যাল ফাইন্ডিং আপনি প্রথমে লিখবেন, তারপর আপনাকে সিনারিও দিয়ে দিয়েছে দ্যাট এই পেশেন্টটাই যদি শক নিয়ে আসে, তখন আপনার ম্যানেজমেন্টের আউটলাইনটা কেমন হবে। ওকে, তাহলে আসেন প্রথমে আমরা 1 নাম্বারটা সলভ করি। ক্লিনিক্যাল আপনি চাইলে কিভাবে আপনি লিখতে পারেন, ঠিক আছে? হিস্ট্রি, জেনারেল এক্সামিনেশন, পার অ্যাবডোমেন, পার ভাজাইনা। আচ্ছা, আমি যেভাবে লিখেছি দেখেন, এটা হচ্ছে বইয়ের মতন করে, ঠিক আছে? যে বইয়ে আমরা যে এখানে প্লাসেন্টা প্রিভিয়া এবং অ্যাব্রাপশিও প্লাসেন্টার ডিফারেন্সটা পড়েছি, সেভাবে আপনার প্রেজেন্টেশন আপনার কাছে, আপনার যেভাবে আপনি খুশি, আপনি ইজি হয় তাড়াতাড়ি লিখতে পারেন, আপনি সেভাবে প্রেজেন্ট করবেন, বাট টু দ্য পয়েন্ট। হ্যাঁ, তাহলে ক্লিনিক্যাল ফিচারের মধ্যে আমাকে কি কি আনতে হবে? আমার হিস্ট্রি, জেনারেল এক্সামিনেশন, পার অ্যাবডোমেন, পার ভাজাইনা। ওকে, তাহলে দেখেন আমার নেচার অফ ব্লিডিংটা কেমন থাকবে? অবশ্যই এটা পেইনফুল হবে, ঠিক আছে, কারণ এটা থাকতে পারে অ্যাসোসিয়েটেড উইথ ট্রমা অথবা প্রি এক্লাম্পসিয়া। ওকে, এবং ব্লিডিংটা রিভিলড হতে পারে, কনসিলড হতে পারে, অথবা মিক্সড হতে পারে। কিন্তু আপনি যদি প্লাসেন্টা প্রিভিয়ার কথা চিন্তা করেন, সেটা কিন্তু পেনলেস হবে, ব্লিডিংটা পেনলেস, রিকারেন্ট, কজলেস, এরকম ব্লিডিং হবে। আর এই ক্ষেত্রে পেইনফুল এবং কজ থাকতে পারে ট্রমা অর প্রি এক্লাম্পসিয়া, মানে কোনো হাইপারটেনশন। আর ব্লিডিংটা আপনার কনসিলড হতে পারে, রিভিলড হতে পারে।
আচ্ছা, ক্যারেক্টার অফ ব্লাডটা কি? এটা ডার্ক কালার দেখবেন, আর প্রিভিয়ার ক্ষেত্রে ব্রাইট রেড দেখবেন। ওকে, আচ্ছা এবার আসেন জেনারেল কন্ডিশন। জেনারেল কন্ডিশনের মধ্যে এবং অ্যানিমিয়ার স্ট্যাটাসটা কেমন। তাহলে অ্যানিমিয়াটা দেখবেন দ্যাট আউট অফ প্রপোর্শন টু দ্য ভিজিবল ব্লাড লস। আপনি অ্যানিমিয়ার সাথে আপনার ভিজিবল ব্লাড লসটাকে কোরিলেট করতে পারবেন না। আপনি দেখবেন অ্যানিমিয়া দেখতে গিয়ে দেখবেন যে পেশেন্ট পেপার হোয়াইট, কিন্তু ব্লিডিং কিন্তু সেরকম হয় না, পেশেন্ট কিন্তু সেরকম কোনো ব্লিডিং এর হিস্ট্রি দিচ্ছে না, কিন্তু আপনি আবার হাইট অফ দ্য ইউটেরাস বেশি পাচ্ছেন। কেন? তাহলে বুঝতে হবে দিস ইজ কনসিলড ভ্যারাইটি অফ অ্যাবডাপশিও প্লাসেন্টি। ওকে, যে ব্লিডিং আপনার ভিতরে ভিতরে ব্লিডিং হয়ে প্লাস রেট্রোপ্লাসেন্টাল ব্লাড ক্লট জমা হচ্ছে, কিন্তু অ্যানিমিয়াটা করসপন্ড করবে না, বা করতেও পারে যদি রিভিল ভ্যারাইটি হয় তাহলে করসপন্ড করতেও পারে। ওকে, বাট প্রিভিয়াস সাথে এটাই ডিফারেন্স। ওকে, এবার আসেন ফিচার্স অফ প্রি এক্লাম্পসিয়া আপনি পেতে পারেন। তাহলে আমি কি কি দেখবো? তার ব্লিডিংটার নেচারটা কেমন, অ্যাসোসিয়েটেড যে কজগুলো আছে কিনা সেটা দেখবো, তার ব্লাডের কালারটা কেমন, এবং তার অ্যানিমিয়ার স্ট্যাটাসটা কেমন। ওকে, এবার আসেন পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন। পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন আমি প্রথমে হাইট অফ দ্য ইউটেরাস দেখবো। হাইট অফ দ্য ইউটেরাস এটা করসপন্ডও করতে পারে জেস্টেশনাল এজের সাথে, করসপন্ড নাও করতে পারে। করসপন্ড করবে যদি রিভিড ভ্যারাইটি হয়, আর যদি কনসিল টাইপ হয় তাহলে ডিসপ্রপোর্শনেটলি এনলার্জড হবে। ওকে, পিন অফ দ্য ইউটেরাস কেমন হবে? টেন্স, টেন্ডার এন্ড রিজিড। আমার একটা মানে প্লাসেন্টাল সেপারেশন হয়ে গেছে, তাই না? এবং ভিতরে ব্লাড জমা হচ্ছে, তাহলে অবশ্যই আমার ইউটেরাসটার ফিলিংসটা হবে টেন্স, পেশেন্ট টাচ করলে ব্যথা পাবে এবং রিজিড হয়ে যাবে। অপরদিকে কিন্তু আমার প্রিভিয়ার ক্ষেত্রে কিন্তু আমার হাইটে কিন্তু মানে সিম্পাশিও ফ্রন্টাল হাইটে কোনো ঝামেলা থাকবে না, এটা করসপন্ড করে যাবে জেস্টেশনাল এজের সাথে, এবং আমার ইউটেরাসের ফিলটা কিন্তু সফট হবে, রিল্যাক্সড হবে। কেমন? এবার আসেন ম্যাল প্রেজেন্টেশনের সাথে কোনো সম্পর্ক থাকবে না অ্যাবডাপশিও প্লাসেন্টি, ঠিক আছে, আনরিলেটেড। এবং ফিটাল হার্ট সাউন্ড ইউজুয়ালি অ্যাবসেন্ট, কারণ দেখেন যখন আপনার প্লাসেন্টাল সেপারেশন হয়ে যায়, যদি মা আসতে অনেকখানি প্লাসেন্টাল সেপারেশন হয়ে গেছে, মা আসতে দেরি করেছে, তখন কিন্তু ততক্ষণে কি হয়, বাচ্চা হবে না এবং বাচ্চা আলটিমেটলি আইভিডি হয়ে যাবে। সো ফিটাল হার্ট সাউন্ড ইউজুয়ালি আমরা অ্যাবসেন্ট। ওকে, এমন কিন্তু না দ্যাট সবসময় আপনারা পাবেন তাই কথাটা লেখা হয়েছে ইউজুয়ালি। অনেক সময় অ্যাবডাপশিও প্লাসেন্টি একদম আর্লি আওয়ারে যদি পেশেন্ট চলে আসে, ঠিক আছে, এবং আপনি যদি প্লাসেন্টাল সেপারেশনের পরিমাণটা খুবই কম হয়, ঠিক আছে, ভার্জিনাল এক্সামিনেশন করে আপনি কিন্তু আপনি কখনোই লোয়ার